এই ইমেজকে দেখুন। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন হিটলারের হলোকস্টের থেকে মুক্তি পাওয়া অস্ট্রিয়ার নাগরিকেরা। এবার এই ইমেজকে দেখুন। যখন নাৎসি বাহিনী জুইস মানে ইহুদি লোকেদের গ্যাস চেম্বারে হত্যা করার জন্য নিয়ে যেত, তখন সেই সব জুইস লোকেদের চেম্বারের বাইরে জুতো চপ্পল খুলে রেখে ভিতরে প্রবেশ করতে হতো। এটি শুধু একদিনের জুতোর ছবি, তাও আবার একটি মাত্র চেম্বারের, যেগুলিকে পরবর্তীকালে কনসেন্ট্রেশন ক্যাম্প নাম দেওয়া হয়। এবার এই ইমেজকে দেখার পর আপনি হয়তো বলবেন এটা তো কোনো মুভির সিন, কিন্তু এটি একটি অরিজিনাল ঐতিহাসিক ছবি। আর এখান থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাগ্যচাকা ঘুরে যায়। এই ছবির সম্বন্ধে আমি আপনাদের পরে বিস্তারিতভাবে বলবো। তো এইরকমই অরিজিনাল ইমেজ এবং ম্যাপের মাধ্যমে আমি আপনাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে বলবো। এছাড়াও দ্বিতীয় যুদ্ধে কিছু ঐতিহাসিক ঘটনা যেমন ডি-ডে ল্যান্ডিং, অপারেশন বারবারোসা এবং পার্ল হারবারে আক্রমণের মতো ঘটনাগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। যতদূর পর্যন্ত আমরা ইতিহাস জানি, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করা হয়। এই যুদ্ধের মতো এত বড় যুদ্ধ ইতিহাসে এর আগে কখনো হয়নি। কারণ এই যুদ্ধে কোটি কোটি মানুষ মারা যায়, কোটি কোটি মানুষ নিহত হয়, কত দেশ ধ্বংস হয়ে যায়। বিশ্বের বড় বড় শক্তিগুলি এই যুদ্ধে জড়িত ছিল, কিন্তু আলাদা আলাদা জোটের মাধ্যমে। বিশ্বের মোট 70টি দেশ কোনো না কোনোভাবে এই যুদ্ধের সাথে জড়িয়েছিল। এই যুদ্ধকে ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলা হয়, কিন্তু এছাড়াও এই যুদ্ধকে গ্লোবাল ওয়ারও বলা হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর একটি বড় অংশে সংগঠিত হয়েছিল, যেমন ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং সমগ্র প্রশান্ত মহাসাগরে, মানে বিশ্বের প্রায় অর্ধেক বা তার থেকে বেশি অংশে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই জন্য এই যুদ্ধকে গ্লোবাল ওয়ারও বলা হয়। এই যুদ্ধ টোটাল ওয়ার নামেও পরিচিত। টোটাল মানে সব কিছু। এর আগে ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সেখানে শুধুমাত্র উভয় দেশের সেনাবাহিনী যুদ্ধ করত এবং এর মাধ্যমে নির্ধারণ করা হতো কে যুদ্ধে জিতেছে বা কে হেরেছে। সাধারণ জনগণের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, যা যুদ্ধের একটি নিয়মও ছিল প্রথমে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই রকম সব নিয়মকে ভেঙে দেয়। কারণ এই যুদ্ধে সেনাবাহিনী, দেশের জনগণ, দেশের বিজ্ঞানী, দেশের কোটিপতি সবাই নিজের নিজের দেশকে নানাভাবে সমর্থন করছিল। মানে প্রত্যেকটি দেশ তাদের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বৈজ্ঞানিক শক্তি ব্যবহার করে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই জন্যেই তো পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরি হয়েছিল এই যুদ্ধের সময়। এই যুদ্ধে যদি কারখানায় কর্মরত কর্মী অস্ত্র বানায় বা সৈন্যদের জন্য রান্না করে বা যদি কোনো রকমের সাহায্য করে, তাহলে তারাও এই যুদ্ধের একটি অংশ হয়ে যেত। শত্রু দেশ এইরকম সাধারণ মানুষকেও ছাড়ত না। এইরকম কলকারখানাকে উপর থেকে বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হতো। এই জন্যই এই যুদ্ধে যত সৈনিক মারা গিয়েছিল তার থেকে অনেক বেশি সাধারণ মানুষ মারা যায়। এই জন্যই এই যুদ্ধকে টোটাল ওয়ার বলা হয়। তাহলে চলুন সবার প্রথমে আলোচনা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে, যাতে আপনার পক্ষে বুঝতে সহজ হয়। তো সবার প্রথম কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ। এই ইমেজকে দেখুন। তৎকালীন বিশ্বে ব্রিটেন এবং ফ্রান্স পৃথিবী জুড়ে উপনিবেশ বানিয়ে রেখেছিল। এখানে যে লাল রঙের দেশগুলি আছে সেগুলি ব্রিটেনের দখলে এবং নীল রঙের দেশগুলি ফ্রান্সের দখলে ছিল। তো ব্রিটেন আর ফ্রান্স এই উপনিবেশগুলি থেকে এত ধনসম্পদ লুটপাট করছিল যে বাকি ইউরোপের এবং এশিয়ার দেশগুলি তা দেখে খুবই অবাক হয়ে যায়। তারাও ব্রিটেন ও ফ্রান্সের মতো বিশ্বজুড়ে উপনিবেশ তৈরির জন্য নিজেদেরকে গড়ে তুলতে শুরু করে। এই জন্য এই প্রতিযোগিতায় আরও দুটি দেশ নিজেদের নাম লেখায়। তারা হলো জাপান এবং জার্মানি। মানে জাপান, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় যে কে সবচেয়ে বেশি দেশের উপর দখল করবে, কোন দেশ বেশি অর্থ উপার্জন করবে, কে বেশি শক্তিশালী হবে, কার উপনিবেশের সংখ্যা বেশি হবে ইত্যাদি। তো এইভাবে 1939-এর আগে সাম্রাজ্যবাদের দৌড় শুরু হয়। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে ভার্সাইয়ের অপমানজনক চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ ভার্সাই চুক্তির মধ্যেই বপন করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের মিত্র রাষ্ট্ররা মানে ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা মিলে যে ধরনের অপমানজনক ব্যবহার জার্মানির সাথে করেছিল তা জার্মানরা কোনোভাবেই ভুলতে পারেনি। জার্মানিকে জোর করে এই চুক্তিতে স্বাক্ষর করানো হয়। যুদ্ধের সমস্ত দায় জার্মানির উপর চাপানো হয়। জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের অপরাধী বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল সেটিও জার্মানির কাছ থেকে পুষিয়ে নেওয়া হয়, যা জার্মানি পরবর্তী 90 বছর ধরে বহন করতে থাকে। মানে 1919 সাল থেকে 2010 সাল পর্যন্ত জার্মানি এই ক্ষতিপূরণ দিতে থাকে। অর্থাৎ 2010 সালে এই ঋণ শোধ হয়। যদি বর্তমানের হিসাব অনুযায়ী সেই ক্ষতিপূরণের কথা বলা যায় তাহলে সেটি হবে প্রায় $269 বিলিয়ন, যা জার্মানি একাই আস্তে আস্তে শোধ করছিল।
প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে হওয়া ভার্সাই চুক্তির কিছু শর্ত অনুযায়ী জার্মান সাম্রাজ্যের একটি বড় অংশ ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা জার্মানির কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্যান্য দেশের মধ্যে বিতরণ করে দেয়। এই ইমেজকে দেখুন। সম্পূর্ণ গোলাপি রঙের এলাকা প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানির অংশ ছিল, কিন্তু ভার্সাই চুক্তির পর এই অংশটি পোল্যান্ডকে দেওয়া হয়, এই অংশটি ফ্রান্স নিয়ে নেয়, এই অংশটি ডেনমার্ককে দেওয়া হয়, এই অংশটি লিথুয়ানিয়ায় চলে যায় এবং বাকি অংশ জার্মানিতেই থাকে। মানে এই ভার্সাই চুক্তির দ্বারা জার্মানিকে এইভাবে ভাঙা হয়েছিল। এছাড়াও জার্মানির উপর অনেক বিধিনিষেধ আরোপ করা হয়, যেমন জার্মানি তার সেনাবাহিনীতে 1 লক্ষের বেশি সৈন্য রাখতে পারবে না। জার্মানিকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া হয়। এই সম্পর্কে আরও কিছু জানার জন্যে আপনি আমাদের প্রথম বিশ্বযুদ্ধের ভিডিওটি দেখতে পারেন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এত অপমানের জন্যেই জার্মানরা ভার্সাই চুক্তিকে একটি রাষ্ট্রীয় কলঙ্ক মনে করত। তার উপর ফ্রান্স এই চুক্তির পর সারা বিশ্বে জার্মানিকে বদনাম করছিল, জার্মানিকে ছোট করার চেষ্টা করছিল। এই কারণে জার্মান জনগণ ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার প্রতি চরম ক্ষুব্ধ হয়ে ওঠে, যার সুযোগকে কাজে লাগিয়ে হিটলার জার্মানির ক্ষমতায় আসে। আর ক্ষমতায় আসার সাথে সাথেই হিটলার ভার্সাই চুক্তি ছেড়ে ফেলে দেয় এবং এই চুক্তির সমস্ত শর্ত মানতে অস্বীকার করে। এই সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী কারণ হচ্ছে ইরেশনাল বাউন্ডারিজ, মানে কোনো কিছু না দেখে নতুন দেশ তৈরি করা। যদি আপনি আমার প্রথম বিশ্বযুদ্ধের ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে অনেক নতুন দেশ তৈরি করা হয়েছিল। কিন্তু কিভাবে? কোনো কিছু না দেখেই, কোনো ধারণা ছাড়াই নতুন দেশের সীমানা তৈরি করা হয়। যেমন এই বিষয়টি বিবেচনা করা হয়নি যে একই সম্প্রদায়ের মানুষ যারা একই ভাষায় কথা বলে তাদেরকে অর্ধেক অর্ধেক করে ভাগ করা হয়েছিল, যেমন জার্মানিতে হয়েছিল। কিছু জার্মান মানুষকে পোল্যান্ডের অংশ করে দেওয়া হয়, কিছু জার্মান লোককে চেকোস্লোভাকিয়ার অংশ করে দেওয়া হয়, যদিও এইসব মানুষরা নিজেদেরকে জার্মান বলেই পরিচয় দিত। এই জন্য এইসব অঞ্চলের মানুষদের মধ্যে এক রকমের রাগ ছিল যে তাদেরকে বিনা কারণে জার্মানি থেকে বিতাড়িত করা হয়েছে। মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অন্যায় জার্মানির সাথেই করা হয়েছিল, যা পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী কারণ হচ্ছে স্বৈরাচারী শক্তির উত্থান। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে স্বৈরাচারী শক্তির উদ্ভব ও বিকাশ ঘটেছিল। ইটালিতে বেনিতো মুসোলিনি এবং জার্মানিতে হিটলার স্বৈরশাসক হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধে জয়ী দেশগুলির মধ্যে ইটালিও সামিল ছিল, কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়, যার মধ্যে বিখ্যাত ভার্সাই চুক্তিও সামিল আছে, সেই সব চুক্তিগুলিতে যুদ্ধে জয়ী দেশগুলি অনেক কিছু পায়। যেমন ফ্রান্স আর ব্রিটেন অনেক পরাজিত দেশকে দখল করে নেয়, কিন্তু ইটালি যুদ্ধে জয়ী দেশের তালিকায় থাকার পরেও তেমন কোনো সুফল পায়নি, যার জন্য ইটালির মানুষদের মধ্যে অসন্তোষের অনুভূতি জেগে ওঠে। তারা ভাবে ইটালির যা পাওয়া উচিত ছিল তারা তা পায়নি। যার সুযোগকে কাজে লাগিয়ে মুসোলিনি ইটালির ক্ষমতায় আসেন, যেমনভাবে হিটলার জার্মানির ক্ষমতায় এসেছিলেন। মুসোলিনি এবং হিটলার উভয়ই আগ্রাসী নীতি গ্রহণ করেন এবং দুজনেই একসাথে লিগ অব নেশন ত্যাগ করেন। লিগ অব নেশনের প্রতিষ্ঠা প্রথম বিশ্বযুদ্ধের পর করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এরকম যুদ্ধ আর না হয়। কিন্তু ইটালি আর জার্মানি যখন একসাথে লিগ অব নেশন ত্যাগ করে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়তে থাকে। এছাড়া জাপানে স্বৈরাচার ছিল না, কিন্তু জাপানের যে সেনাপতি ছিল তিনি অনেকটা স্বৈরাচারই ছিলেন। সেই সময় জাপানও অনেক দেশকে আক্রমণ করে এবং নিজের সাম্রাজ্যকে বাড়ানো শুরু করে, তাও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে থেকেই। এছাড়া 1936 সালে স্পেনে গৃহযুদ্ধ আরম্ভ হয়, যেখানে হিটলার ও মুসোলিনি দুজনে মিলে স্পেনের জেনারেল ফ্রাঙ্কোকে সাহায্য করে, যার জন্য ফ্রাঙ্কো স্পেনের ক্ষমতা দখল করে নেয়, যার জন্য স্পেনেও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কারণ হচ্ছে লিগ অব নেশনের ব্যর্থতা। যেমনটা আমি প্রথমেই উল্লেখ করেছি যে প্রথম বিশ্বযুদ্ধের মতো যুদ্ধকে আটকানোর জন্যে এবং বিশ্বে শান্তি বজায় রাখার জন্যে 1920 সালে লিগ অব নেশন প্রতিষ্ঠা করা হয়। কিন্তু লিগ অব নেশন এই উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়, কারণ 1931 সালে জাপান চীনের মাঞ্চুরিয়ায় আক্রমণ করে এবং এই অঞ্চলকে দখল করে নেয়। লিগ অব নেশন যখন জাপানকে এইসব করতে বারণ করে, তখন জাপানও লিগ অব নেশন ত্যাগ করে। তারপর 1935 সালে ইটালি ইথিওপিয়াকে দখল করে নেয়। এরপর ভার্সাই চুক্তির অধীনে জার্মানি ও ফ্রান্সের মধ্যে রাইনল্যান্ড নামের একটি এলাকা ছিল। এই ইমেজকে দেখুন। এই ইমেজে এই এলাকাটি হচ্ছে রাইনল্যান্ড। তো ভার্সাই চুক্তির শর্ত অনুযায়ী জার্মানি এই এলাকায় কোনো সেনাবাহিনী রাখতে পারত না, কিন্তু হিটলার এই এলাকায় নিজের সেনাবাহিনী পাঠিয়ে দেয়। আর যেমনটা আমি প্রথমেই বলেছি যে জার্মানি এবং ইটালি লিগ অব নেশন ছেড়ে দেয়। মানে এই সব কিছু হওয়ার পরেও
লিগ অব নেশন কিছুই করতে পারছিল না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পিছনে লিগ অব নেশনের ব্যর্থতাও একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী কারণ হচ্ছে গোষ্ঠীবাদ। মুসোলিনি এবং হিটলারের কর্মকাণ্ড দেখে ফ্রান্স নিজেকে বাঁচানোর জন্য অনেকগুলি দল তৈরি করে। ফ্রান্স প্রথমে জার্মানির চারপাশের দেশগুলিকে নিয়ে একটি জার্মান বিরোধী দল তৈরি করে। এইসব দেশগুলি মিলে জার্মানিকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু এর জবাবে জার্মানি ও ইটালি এক হয়ে যায় এবং কিছুদিন পর জাপানও এতে যোগ দেয়। মানে একদিকে ফ্রান্স, ব্রিটেন এবং ইউএসএসআর গ্রুপ তৈরি করে এবং অন্যদিকে জার্মানি, ইটালি আর জাপানের মধ্যে গ্রুপ তৈরি হয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের মতোই আবারও ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যার জন্য এইসব দেশগুলির মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ে। পরবর্তী কারণ হচ্ছে সামরিকবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে নিরস্ত্রীকরণের প্রচেষ্টা চালানো হয়, মানে অস্ত্র ও সেনাবাহিনীকে সীমিত করে বিশ্বে শান্তি বজায় রাখার চেষ্টা করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এরকমটা হয়নি, কারণ একদিকে জার্মানি ভয় পেয়েছিল যে ফ্রান্স যদি হঠাৎ জার্মানিকে আক্রমণ করে তবে জার্মানি পরাজিত হবে, যার জন্য জার্মানি তার সৈন্য বাড়াতে শুরু করে। একইভাবে ফ্রান্সও ভয়ে তার সেনাবাহিনী বাড়ায়। আর এইদিকে অনেক আগে থেকেই জাপান তার সেনাবাহিনীর সম্প্রসারণ শুরু করে দিয়েছিল, কারণ জাপান ও ব্রিটেনের মতোই সারা বিশ্বে তার উপনিবেশ স্থাপন করতে চেয়েছিল। সেই কারণে জাপানের সেনাবাহিনী খুবই শক্তিশালী হয়ে ওঠে। জাপান তার উদ্দেশ্যকে পূরণ করার জন্য প্রথমেই নিজের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে শুরু করে, যাতে অন্যান্য দেশকে দখল করা যেতে পারে। এছাড়াও ইটালিতে মুসোলিনি ক্ষমতায় আসার পর ইটালির সেনাবাহিনীর আয়তন বাড়তে শুরু করে। তো সামরিকবাদও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ ছিল। পরবর্তী ও শেষ কারণ হচ্ছে অর্থনৈতিক মহামন্দা। 1929 সাল থেকে 1939 সাল পর্যন্ত চলা আর্থিক মহামন্দা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ ছিল। এই অর্থনৈতিক মহামন্দার ফলে বিশ্বব্যাপী উৎপাদন কমে গিয়েছিল, বেকারত্ব বেড়ে গিয়েছিল, কৃষি, শিল্প, বাণিজ্য সবকিছুর উপর মহামন্দার নেতিবাচক প্রভাব পড়ে, যার মধ্যে জার্মানির অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গিয়েছিল। তো জার্মানির এই অবস্থার জন্য হিটলার ভার্সাই চুক্তিকে দায়ী করে, যার ফলে জার্মানিতে হিটলারের ক্ষমতা আরও বৃদ্ধি পায়। বিশ্বের বেশিরভাগ দেশ মহামন্দা থেকে মুক্তি পেতে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে শুরু করে এবং বেকারদের সেনাবাহিনীতে চাকরি দিতে আরম্ভ করে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপ ও এশিয়ার পরিবেশ অনেকটা এরকম ছিল, যেমনটা আমরা আলোচনা করলাম। চলুন এবার আলোচনা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে শুরু করেছিল, কে দায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কে দায়ী, এটি একটি বিতর্কিত বিষয়। মূলত ভার্সাইয়ের অপমানজনক চুক্তি, লিগ অব নেশনের ব্যর্থতা এবং 1929 সালের অর্থনৈতিক মহামন্দার মতো কারণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হলো এটা যে 1938 সাল পর্যন্ত ভার্সাই চুক্তির অনেক আপত্তিকর শর্তকে বাতিল করে দেওয়া হয়েছিল, আর জার্মানির উপর ভার্সাই চুক্তির শর্তগুলি পূরণ করার জন্য তেমন কোনো চাপও দেওয়া হচ্ছিল না। এছাড়াও 1938 সাল আস্তে আস্তে জার্মানি একটি খুবই শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই জন্যই বেশিরভাগ ঐতিহাসিকবিদ হিটলারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জনক বা পিতা বা দায়ী মনে করেন। 1889 সালে অত্যন্ত দরিদ্র পরিবারে হিটলারের জন্ম হয়। জীবিকা নির্বাহের জন্য হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। এই ইমেজকে দেখুন, এটি হিটলারের প্রথম বিশ্বযুদ্ধের সময়ের একটি ছবি। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলারের সাহসিকতা দেখে তাকে অনেক মেডেল দেওয়া হয়েছিল, কিন্তু জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ হেরে যায়, যার জন্য হিটলার খুবই দুঃখ পান। এরপর জার্মানি বাধ্য হয়ে ভার্সাইয়ের অপমানজনক চুক্তি স্বাক্ষর করে, যার কারণে হিটলার আরও অসন্তুষ্ট হন। আর এরই প্রতিশোধ নিতে 1919 সালে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টির সদস্য হয়ে যান এবং ধীরে ধীরে হিটলার এই পার্টির প্রধান মেরুদণ্ড মানে প্রধান নেতা হয়ে ওঠেন, যার পর এই পার্টির নাম পরিবর্তন করে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি নাম রাখা হয়। কিন্তু 1930 সাল পর্যন্ত হিটলারের এই পার্টি জার্মান জনগণের খুব বেশি সমর্থন পায়নি। এরই মধ্যে অন্যদিকে 1929 সালের অর্থনৈতিক মহামন্দা পৃথিবীর উপর গভীর প্রভাব ফেলে, যার সবচেয়ে খারাপ ফলাফল জার্মানির উপর পড়ে। জার্মানির অনেক ব্যাংক এর ফলে দেউলিয়া হয়ে যায়, বহু মানুষ বেকারত্বের শিকার হয়, মানুষ অনাহারে দিন কাটাতে শুরু করে। হিটলার এই পরিস্থিতি সুযোগকে দারুণভাবে কাজে লাগায়, কারণ হিটলার একজন মহান বক্তা ছিলেন। তার কথা ও বক্তৃতা মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দিত। হিটলার সেই সময় জার্মান জনগণকে বলতেন, আমরা আমাদের জার্মানিকে একটি শক্তিশালী দেশ বানাবো। ভার্সাই চুক্তিতে আমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে তার বদলা নেব। জার্মানির হারানো প্রতিপত্তি আমি আবার ফিরিয়ে আনব। হিটলার এইরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আরও বলতেন, আমি বেকারদের কর্ম দেব, যুবকদের সুন্দর ভবিষ্যৎ দেব,
ইত্যাদি। এইরকম বক্তৃতার ফলে জার্মান জনগণ হিটলারের পার্টির উপর বিশ্বাস করতে আরম্ভ করে। এরপর হিটলারের ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি মানে নাৎসি পার্টির সদস্যরা, যারা লাল পতাকায় স্বস্তিক চিহ্ন নিয়ে ঘুরত, তারা সেই পতাকা নিয়ে সারা জার্মানিতে আন্দোলন ও সমাবেশ শুরু করে। এই নাৎসি পার্টির সদস্যরা হিটলারকে একজন মহান ত্রাণকর্তা এবং একজন মুক্তিদাতা হিসাবে উপস্থাপন করে। হিটলার যেন জার্মানিকে বাঁচানোর জন্যেই অবতরণ করেছিলেন, এমন ভাবমূর্তি সারা জার্মানিতে ছড়িয়ে দেয় নাৎসি পার্টির সদস্যরা। কারণ যখন কোনো দেশ এত কষ্ট পায়, তখন এমন ভাষণ দেশের মানুষের মধ্যে আশার সঞ্চার করে। আর জার্মান জনগণরাও হিটলারের মধ্যে এমন আশা দেখতে শুরু করেছিল। তারা ভেবেছিল হিটলার আমাদের দুঃখ কষ্ট থেকে বাঁচাতে পারে। সেই কারণে 1933 সালে জার্মান নির্বাচনে হিটলারের নাৎসি পার্টি 37% ভোট পায়, যার জন্য জার্মানির রাষ্ট্রপতি এডিনবার্গ হিটলারকে জার্মানির চ্যান্সেলর পদে নিয়োজিত করেন। এই ইমেজকে দেখুন। এই ছবিটি হচ্ছে এডিনবার্গের, যিনি জার্মানির রাষ্ট্রপতি ছিলেন, আর এই ছবিটি হচ্ছে হিটলারের। আসলে চ্যান্সেলরের পদ মন্ত্রিসভার সবচেয়ে বড় পদ ছিল সেই সময়, কিন্তু হিটলার এই পদ পাওয়ার পরেও খুশি ছিলেন না। ক্ষমতায় আসার পরেই হিটলার সমস্ত কমিউনিস্ট নেতাদের কারারুদ্ধ করা শুরু করেন। কিছু নেতাদের হত্যাও পর্যন্ত করা হয়, মানে যারাই নাৎসি পার্টির বিরুদ্ধে ছিল তাদের সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়। এরপর 3 মার্চ 1933 সালে জার্মানিতে অ্যানাবেলিং অ্যাক্ট পাশ করা হয়। এই আইনের মাধ্যমে জার্মানিতে এক প্রকার আনুষ্ঠানিকভাবে একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। কারণ এই আইনের মাধ্যমে জার্মানিতে নাৎসি পার্টি ছাড়া সমস্ত পার্টিগুলির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। জার্মানির অর্থনীতি, মিডিয়া, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা সবকিছুর উপর জার্মানির নাৎসি পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। হিটলারের নাৎসি পার্টির শাসনের সময় সমাজের সমস্ত মানুষের সমান অধিকার ছিল না। জাতিগত ভিত্তিতে সমাজের কিছু মানুষকে উঁচু স্থান দেওয়া হয়, তো কিছু মানুষকে নিচু স্থান দেওয়া হয়। যেমন নীল রঙের নর্ডিক জার্মান আর্যরাই আসল মানুষ ছিল বলে ঘোষণা করা হয়, মানে এইসব মানুষদের সমাজের উঁচু স্তরে রাখা হয়। আর জুইস মানে ইহুদিদের সমাজের সবচেয়ে নিচু স্তরে রাখা হয়, এবং ইহুদিদের জার্মান আর্য জাতি সবচেয়ে বড় শত্রু মনে করা হয়। সমগ্র ইউরোপে এইরকম ভিন্ন ভিন্ন 52 রকমের সমাজ ছিল সেই সময়, যাদেরকে রং এবং রূপের উপর ভিত্তি করে জার্মান আর্য এবং ইহুদিদের মধ্যে ভাগ করা হয়। আর জেনে আপনি বড় অবাক হবেন যে হিটলারের এই জাতিগত মতাদর্শ ডারউইনের তত্ত্বের উপর ভিত্তি করে বানানো হয়েছিল। এছাড়াও হিটলার যে শুধু ইহুদিদের টার্গেট করেছিল তা নয়, জার্মানিতে আরও অনেক ধরনের মানুষ ছিল যাদের সাথে এই একই ধরনের অত্যাচার করা হয়। যেমন জিপসি এবং কালো মানুষদের প্রথমে জার্মান নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং পরে তাদের হত্যা করা হয়। মানে যারা আসল নর্ডিক জার্মান আর্য ছিল তারা ছাড়া আর কাউকেই মানুষ বলে বিবেচনা করা হতো না। যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ইহুদিদের। জার্মানিতে ইহুদি সমাজের উপর নানা রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেমন ইহুদিরা জার্মানদের বিয়ে করতে পারবে না, তারা জার্মানির জাতীয় পতাকা ব্যবহার করতে পারবে না, জার্মানিতে তাদের ব্যবসা বর্জন করা হয়, সরকারি পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ইত্যাদি। এছাড়া ইহুদি লোকেদের হাতে এক ধরনের সিম্বল রাখতে বলা হতো, যাকে আসলে আমরা স্বস্তিক বলি, মানে এটি স্টার অফ ডেভিডের সিম্বল ছিল। এই সিম্বলটি রাখার ফলে ইহুদি লোকেদের খুবই সহজেই চেনা যেত। হাতে না রাখতে পারলে এটিকে পোশাকের উপর রাখতে বলা হতো, যেটি এই ইমেজে আপনি দেখতেই পাচ্ছেন। তো ইহুদি লোকেদের সবসময় এই সিম্বলটি নিজের কাছে রাখতে হতো। যদি তারা এরকমটা না করত তাহলে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হতো। এছাড়াও ভার্সাই চুক্তি শর্ত অনুযায়ী জার্মানির কাছ থেকে তার নিজস্ব সেনাবাহিনী ও বিমান বাহিনী তৈরি করার অধিকার কেড়ে নেওয়া হয়। কিন্তু হিটলার ক্ষমতায় আসার সাথে সাথে জার্মানির সেনাবাহিনী ও বিমান বাহিনী গড়ে তুলতে শুরু করেন। হিটলার নর্ডিক জার্মান আর্য সমাজগুলি ছাড়া আর সমস্ত ধরনের সমাজের উপর নানা রকমের কঠোরতম বিধিনিষেধ আরোপ করেন, মানে জার্মানিতে মানবাধিকার নিষিদ্ধ বা বাতিল করা হয়। এরপর জার্মানিতে নির্বাচনও বাতিল করা হয়, যার অর্থ হলো হিটলার সম্পূর্ণরূপে জার্মানির স্বৈরশাসক হয়ে উঠেছিলেন। হিটলার তার নিজস্ব আদর্শ দ্বারা জার্মানির সাথে হওয়া অন্যায়ের বদলা নেওয়ার প্রস্তুতি আরম্ভ করে দিয়েছিলেন। এছাড়াও হিটলার মনে করতেন যতটা সম্ভব বেশি এলাকা দখল করে সেখানে জার্মান জনগণকে স্থায়ী বাসস্থান দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জার্মান জনগণ বেশি থাকার জায়গা পেলে জার্মানির ক্ষেত্রফল অনেকটা বেড়ে যাবে, যার ফলে সেখানে থাকা প্রাকৃতিক সম্পদকে জার্মানরা ব্যবহার করতে পারবে। সেখানকার উর্বর জমিকে তারা ব্যবহার করে নিজেদের উন্নতি করতে পারবে, যার ফলস্বরূপ জার্মানি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। হিটলার এবং জার্মানির এই উদ্দেশ্যকে রেস্টোরিং দ্য গ্লোরি অফ ফাদারল্যান্ড বলা হয়। এই উদ্দেশ্য পূরণের জন্যেই
জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দরজা খোলে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা নিয়ে কিছু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে 1937 সালের চীন জাপানের যুদ্ধের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, যদিও বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে 1 সেপ্টেম্বর 1939 সালে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো ইউরোপে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করার আগেই এশিয়াতে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ করে দেয়। কিন্তু কিভাবে? এই ইমেজকে দেখুন। এশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে গিয়েছিল চীন ও জাপানের যুদ্ধের মাধ্যমে। প্রথম দিকেই আমি বলেছিলাম জাপানও ব্রিটেন আর ফ্রান্সের মতো সারা বিশ্বে উপনিবেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মানে সাম্রাজ্যবাদের বিস্তার। এই জন্য জাপান 19 শতকের শুরু থেকেই তার নিজের উপনিবেশ বাড়াতে আরম্ভ করে। যেমন এটি হচ্ছে জাপানের মূল ভূখণ্ড। জাপান এই অঞ্চলটি 1905 সালে দখল করে নেয়। তারপর এই ছোট ছোট দ্বীপগুলি, নিচের এই দ্বীপগুলিও তাই। এরপর আজকের যে তাইওয়ান আছে সেটিও জাপানের দখলে ছিল। তারপর 1910 সালে জাপান কোরিয়াকে দখল করে নেয়। সেই সময় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আলাদা ছিল না, একটি মাত্র দেশ ছিল। এরপর 1931 সালে উর্বর জমির লোভে জাপান চীনের মাঞ্চুরিয়ায় আক্রমণ করে এবং এই অঞ্চলটিও জাপান নিজের নিয়ন্ত্রণে আনে। মাঞ্চুরিয়া জাপান তার নিজস্ব পুতুল সরকার স্থাপন করে, যার নাম ছিল মাঞ্চুকাও। 1937 সালে চীনে গৃহযুদ্ধ আরম্ভ হয়। চীনের কমিউনিস্ট ও জাতীয়তাবাদী দল নিজেদের মধ্যে মারামারি আরম্ভ করে দেয়, কারণ এই দুটি দলই চীনের শাসন করতে চেয়েছিল। এই জন্যই দুটি দলের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর এর সুযোগ নিয়ে জাপান চীনের এই অংশে আবার আক্রমণ করে। চীনের দুটি দলও এখানেই নিজেদের মধ্যে লড়াই করছিল। চীনের এই জায়গাটির নাম তখন প্যাকিং শহর ছিল। বর্তমানে এই শহরের নাম পরিবর্তন করে বেজিং করা হয়েছে, যেটি বর্তমানে চীনের রাজধানী। তো এই সময় চীন এতটা শক্তিশালী ছিল না, তাই জাপান চীনের এই বিশাল এলাকা দখল করে নেয়, যার মধ্যে চীনের অনেক বড় বড় শহরও সামিল ছিল, যেমন হংকং, বেজিং এবং সাংহাইয়ের মতো শহরগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো এইভাবে জাপান 1937 সালে চীনের এই এলাকাগুলি দখল করছিল, কারণ জাপান চাইতো যে সমগ্র এশিয়াতে তার সাম্রাজ্যের বিস্তার হোক, যেমন ব্রিটেনের সারা বিশ্বে সাম্রাজ্যের বিস্তার হয়েছিল। এই জন্য জাপান একের পর এক সব এলাকা দখল করছিল, যার ফলে এশিয়াতে জাপানের এক বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। তো এইভাবে এশিয়াতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এর থেকেও বড় যুদ্ধ ইউরোপে আরম্ভ হয়ে যায়। এই ইমেজকে দেখুন। ওই সময় ইউরোপের ম্যাপ অনেকটা এইরকম ছিল। এটা হচ্ছে হিটলারের নাৎসি পার্টির জার্মানি, এটি হচ্ছে বেনিতো মুসোলিনির ইটালি, এটি হচ্ছে স্পেন, যার শাসক ছিলেন জেনারেল ফ্রাঙ্কো, এটা হচ্ছে পোল্যান্ড, এটা হচ্ছে চেকোস্লোভাকিয়া, এটি হচ্ছে অস্ট্রিয়া, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ ইউএসএসআর, এটা হচ্ছে ফ্রান্স, এটা হচ্ছে ব্রিটেন, এটা হচ্ছে হাঙ্গরি, এটা হচ্ছে যুগোস্লাভিয়া এবং বেলজিয়ামের মতো আরও অনেক দেশ আপনি এই ম্যাপে দেখতে পাবেন। তো হিটলারের উত্থান কিভাবে হয়েছিল সেটা আমরা জেনেছি। এখন নাৎসি পার্টি ইহুদিদের সাথে যেমন অপমানজনক ব্যবহার করছিল, সেই সময়ের মধ্যেই হিটলার রাইনল্যান্ড দখল করে নেয়। ভার্সাই চুক্তির শর্তানুযায়ী জার্মানিকে এই এলাকায় তার নিজস্ব সেনাবাহিনী ও বিমান বাহিনী রাখতে নিষেধ করা হয়েছিল, কিন্তু হিটলার এখানে 1936 সালে জার্মানির সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ই মোতায়েন করে দেয়, যা ফ্রান্স এবং ব্রিটেন নীরব হয়ে দেখছিল। তারা হিটলারকে কিছুই বলেনি। এরপর জার্মানি এবং ইটালির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় যে যুদ্ধের সময় জার্মানি এবং ইটালি একে অপরকে সাহায্য করবে। এই চুক্তিকে ইতিহাসে রোম বার্লিন অক্ষ চুক্তি বলা হয়। এখানে রোম ইটালির রাজধানী এবং বার্লিন জার্মানির রাজধানী, আর এই অক্ষ নামের জন্যেই এই গ্রুপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি নাম দেওয়া হয়। এরপর জার্মানি জাপানের সাথেও পরস্পরকে সাহায্য করার চুক্তি করে, যার নাম ছিল জার্মানি জাপান প্যাক্ট, যার পর 1938 সাল পর্যন্ত জার্মানি শান্ত ছিল। এবার এই ইমেজকে ভালো করে দেখুন। এখানে একটি দেশ আছে অস্ট্রিয়া। তো 11ই মার্চ 1938 সালে জার্মানি সবার প্রথম অস্ট্রিয়ার উপর আক্রমণ করে, আর মাত্র দুদিনে মানে 13ই মার্চ অস্ট্রিয়াকে জার্মানির সাথে একীকরণ করা হয়। কিন্তু কেন? কারণ হিটলার মনে করতেন যে অস্ট্রিয়া কখনোই কোনো আলাদা দেশ ছিল না, এটি জার্মানির অংশ ছিল। কিন্তু ভার্সাই চুক্তির মাধ্যমে অস্ট্রিয়াকে জার্মানি থেকে আলাদা করে দেওয়া হয়। এই জন্য অস্ট্রিয়াকে আবার জার্মানির সাথে একীকরণ করা হয়। এবার এই ম্যাপকে দেখুন। হলুদ রঙের এই এলাকাটি হচ্ছে সুদেটানল্যান্ড, যা প্রথমে জার্মানির অংশ ছিল, কিন্তু ভার্সাই চুক্তির মাধ্যমে এই এলাকাটি চেকোস্লোভাকিয়াকে দেওয়া হয়। যদিও 1938 সালে এখানে অনেক জার্মান লোক বসবাস করত, তারা জার্মান ভাষায় কথা বলতো, কিন্তু চেকোস্লোভাকিয়ার নাগরিক হয়ে। তো হিটলার অস্ট্রিয়ার পর মার্চ মাসেই এখানেও আক্রমণ করেন এবং এই অংশটিও জার্মানির সাথে মিলিয়ে নেন।
কিন্তু আনুষ্ঠানিকভাবে নয়। 1 অক্টোবর 1938 সালে ফ্রান্স, ব্রিটেন, ইটালি এবং জার্মানির মধ্যে একটি বৈঠক হয়, যাকে মিউনিক চুক্তি বলা হয়। তো মিউনিক চুক্তির মাধ্যমে চেকোস্লোভাকিয়ার এই সুদেটেনল্যান্ডকে চিরতরে জার্মানিকে দেওয়া হয়, যার পর সবার মনে হয় যে হিটলার এইবার শান্ত হয়ে যাবে। কিন্তু এটা তো সবে শুরু ছিল। এরপর 1939 সাল শুরু হয়। এই বছরের মার্চ মাসে জার্মানি সম্পূর্ণ চেকোস্লোভাকিয়ায় আক্রমণ করে এবং চেকোস্লোভাকিয়াও জার্মানির সাথে যুক্ত হয়। এই ম্যাপে এটি হচ্ছে অস্ট্রিয়া এবং এটি হচ্ছে চেকোস্লোভাকিয়া। জার্মানি এই দুটি দেশকেই দখল করে নিয়েছিল। তো এইবার পালা ছিল পোল্যান্ডে। জার্মানি পোল্যান্ড আক্রমণ করার আগে ফ্রান্স ও ব্রিটেন মিলে পোল্যান্ডের সাথে চুক্তি করে যে যদি কোনো দেশ পোল্যান্ডকে আক্রমণ করে তাহলে ব্রিটেন এবং ফ্রান্স পোল্যান্ডকে রক্ষা করবে। ফ্রান্স এবং ব্রিটেনের পক্ষ থেকে এমন আশ্বাস এই পোল্যান্ড এবং রোমানিয়াকে দেওয়া হয়। এদিকে হিটলার ইউএসএসআর এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যাকে মোলোটোভ রিবেন্ট্রপ চুক্তি বলা হয়। এই ইমেজকে দেখুন। এটি হচ্ছে ইউএসএসআর এর পররাষ্ট্রমন্ত্রী মোলোটোভ এবং এটি হচ্ছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেন্ট্রপ এবং এটি হচ্ছে ইউএসএসআর এর লিডার জোসেফ স্টালিন। তো 23 আগস্ট 1939 সালে এই দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর নামে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে জার্মানি এবং ইউএসএসআর একে অপরকে আক্রমণ করবে না। সারা বিশ্বকেও এই চুক্তির বিষয় এরকমটা বলা হয়। কিন্তু এই চুক্তির মাধ্যমে একটি ষড়যন্ত্র করা হয়েছিল, যাকে গোপন রাখা হয়। এই ষড়যন্ত্রের বিষয়ে কাউকে কিছু বলা হয়নি যে জার্মানি এবং ইউএসএসআর উভয়ই পোল্যান্ডের উপর আক্রমণ করবে এবং পরে পোল্যান্ডের অর্ধেক জার্মানি এবং অর্ধেক পোল্যান্ড ইউএসএসআর নিয়ে নেবে। এই ইমেজকে দেখুন। ঠিক হয়েছিল জার্মানি এই দিক থেকে পোল্যান্ডের উপর হামলা করবে এবং ইউএসএসআর এই দিক থেকে হামলা করবে এবং এই অংশটি জার্মানি নেবে এবং এই অংশটি ইউএসএসআর নেবে। তো এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার 7 দিন পর অর্থাৎ 1 সেপ্টেম্বর 1939 সালে এই দিক থেকে জার্মানি পোল্যান্ডের উপর হামলা করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। আর যেমনটা সিদ্ধান্ত হয়েছিল যে পোল্যান্ডের উপর হামলা হলে ব্রিটেন এবং ফ্রান্স পোল্যান্ডকে সাহায্য করবে, তাই জার্মানি হামলা করার 2 দিন পর অর্থাৎ 3 সেপ্টেম্বর 1939 সালে ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 17 সেপ্টেম্বর 1939 সালে ইউএসএসআর এই দিক থেকে পোল্যান্ডের উপর হামলা করে। আর মাত্র 20 দিনের মধ্যে মানে 6 অক্টোবরের মধ্যে পোল্যান্ড এই যুদ্ধ হেরে যায়, যার পর সিদ্ধান্ত অনুযায়ী পোল্যান্ডকে দুভাগে ভাগ করে অর্ধেক জার্মানিতে এবং অর্ধেক ইউএসএসআর একীকরণ করা হয়, যেমনটা তাদের ষড়যন্ত্রে ঠিক হয়েছিল। তো এইবার পোল্যান্ডকে জয় করার পর 30 নভেম্বর 1939 সালে ইউএসএসআর ফিনল্যান্ডে আক্রমণ করে, যাকে ইতিহাসে উইন্টার ওয়ার বলা হয়, কারণ এখানে ফিনল্যান্ড এবং ইউএসএসআর এর উভয় অঞ্চলই বরফে ঢাকা থাকত। এই যুদ্ধে 12 মার্চ 1940 সালে ফিনল্যান্ড আত্মসমর্পণ করে দেয়, মানে ইউএসএসআর এই রেড কালারের ফিনল্যান্ড দেশকে দখল করে নেয়। এবার এইদিকে ইউরোপকে জয় করার জন্য হিটলার একটি মাস্টার প্ল্যান বানান। এই মাস্টার প্ল্যানের একটি অংশ ছিল ব্লিৎজক্রিগ আর্মি। এটি একটি জার্মান শব্দ, যার মানে হচ্ছে মোবাইল আর্মি, যারা খুবই তাড়াতাড়ি হামলা করত। মানে আগের মতো নয়, প্রথমে সেনাবাহিনী পায়ে হেঁটে লড়াই করতে যেত, যেমন প্রথম বিশ্বযুদ্ধে হয়েছিল। এর ফলে যুদ্ধ শেষ হতে অনেক সময় লাগত, বা সৈনিকরা ট্রেঞ্চের মধ্যে লুকিয়ে থেকে যুদ্ধ করত। এই সব কিছু দেখে হিটলার জার্মান সেনাবাহিনীর জন্য ব্লিৎজক্রিগের নতুন প্রযুক্তি গ্রহণ করেন। এখানে প্রথমে বিমান সামনে এগিয়ে যেত, যেগুলি বোমা বর্ষণের মাধ্যমে সামনে থাকা সবকিছু ধ্বংস করে দিত, এবং এই বিমানের পিছনে ট্রাক এবং গাড়িতে করে সেনাবাহিনী এগিয়ে আসত। এই টেকনিক ব্যবহার করে একদিনে 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত এলাকা দখল করে নেওয়া যেত। এই কৌশলকে জার্মান সেনাবাহিনীর ব্লিৎজক্রিগ টেকনিক বলা হতো। আর এই কৌশলকেই ব্যবহার করে 9 মার্চ 1940 সালে জার্মানি এই ছোট্ট দেশ ডেনমার্কের উপর আক্রমণ করে, আর মাত্র একদিনে ডেনমার্ক আত্মসমর্পণ করে দেয়। তারপর এখান থেকে জার্মানি নরওয়ের উপর আক্রমণ করে এবং 9 জুন 1940 সালে নরওয়ে এই যুদ্ধ হেরে যায়। মানে নরওয়ে এবং ডেনমার্ক দুটি দেশই জার্মানির দখলে ছিল। আর এর আগে ফিনল্যান্ডকে ইউএসএসআর দখল করে নিয়েছিল। এটা হচ্ছে সুইডেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল, মানে সুইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি। এবার এই ম্যাপকে দেখুন। এখানে একটি দেশ আছে যার নাম হচ্ছে লাক্সেমবার্গ। তো জার্মানি এই দেশটির উপরে আক্রমণ করে এবং 10 মে লাক্সেমবার্গ হার মেনে নেয়। এরপর জার্মানি এই হলুদ রঙের দেশ নেদারল্যান্ডের উপর আক্রমণ করে এবং 14 মে নেদারল্যান্ডও যুদ্ধ হেরে যায়, যার পর জার্মানি লাল রঙের বেলজিয়ামের উপর হামলা করে এবং 28 মে 1940 সালে বেলজিয়াম যুদ্ধে পরাজিত হয়। মানে 1 মাসের মধ্যে জার্মানি এই 3টি দেশ লাক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডকে দখল করে নেয়। কিন্তু কিভাবে? ব্লিৎজক্রিগ টেকনিক ব্যবহার করে। এবার এখানে শুধু বাকি ছিল ফ্রান্স। তো জার্মানির হিটলার এবং ইটালির মুসোলিনির মধ্যে রোম বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল,
কিন্তু রোম মানে ইটালি তখনও পর্যন্ত যুদ্ধে যোগদান করেনি। আর এইবার ফ্রান্সের উপর হামলা করার পরিকল্পনা চলছিল। ফ্রান্স তখন খুবই শক্তিশালী দেশ ছিল। এই জন্য 10ই জুন 1940 সালে ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর মুসোলিনি মানে ইটালি ফ্রান্সকে এই দিক থেকে হামলা করে, এবং ওই একই দিনে জার্মানি ফ্রান্সকে এই বেলজিয়ামের উপর থেকে হামলা করে। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধেও আগে বেলজিয়ামকে দখল করে তারপর এখান থেকে ফ্রান্সকে আক্রমণ করেছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জার্মানি সেই একই কাজ করে। তো জার্মানি ও ইটালি মিলে 10ই জুন 1940 সালে ফ্রান্সের উপর আক্রমণ করে। এটা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। তো 14ই জুন মানে মাত্র 4 দিনে জার্মানি প্যারিস দখল করে নেয়, এবং 21শে জুন ফ্রান্সের মতো শক্তিশালী দেশও এই যুদ্ধে পরাজিত হয়। মানে ফ্রান্সের মতো শক্তিশালী দেশ মাত্র 11 দিনে জার্মানি ও ইটালির কাছে হেরে যায়। এটি সেই সময় একটি খুবই বড় ঘটনা ছিল, যার ফলে সারা বিশ্বে হিটলার নামের আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ 1 বছরের মধ্যেই জার্মানি 9টি দেশকে দখল করে নিয়েছিল। এই ম্যাপকে দেখুন, জার্মানি প্রথমে অস্ট্রিয়া থেকে শুরু করেছিল, তারপর চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, লাক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং ফ্রান্স। এই কারণেই সারা বিশ্ব হিটলারকে ভয় পেতে শুরু করে। এবার জার্মানির একটাই শত্রু বাকি ছিল এই দিকে, আর সেটা ছিল ব্রিটেন। তো ফ্রান্সকে দখল করার পর জার্মানি ব্রিটেনকে আক্রমণ করে, যাকে ইতিহাসে ব্যাটেল অফ ব্রিটেন বলা হয়। এই ব্যাটেল অফ ব্রিটেন বিশ্বের প্রথম এমন যুদ্ধ ছিল যা আকাশে সংগঠিত হয়েছিল। এটি হচ্ছে সেই সময়ের একটি ছবি। জার্মানি এবং ব্রিটেনের বিমান একে অপরের উপর বোমা হামলা করত। জার্মান বিমান ব্রিটেনের লন্ডন শহরে কারখানা, ফ্যাক্টরি বা এমন কোনো জায়গা যা সেনাবাহিনীকে সাহায্য করত, সেই সব জায়গায় জার্মানি বোমাবর্ষণ শুরু করে। এছাড়াও ব্রিটেনের সাধারণ মানুষ যেখানে বসবাস করত, সেখানেও জার্মান বিমান দ্বারা বোমা হামলা করা হয়েছিল। এটিও সেই সময়ের একটি ছবি। এটি একটি ব্রিটিশ নাগরিক যে জার্মান বিমানকে নজর রাখছে। তো এই ব্যাটেল অফ ব্রিটেন শুধু আকাশে সংগঠিত হয়েছিল, মাটিতে কিছুই হয়নি। এই লড়াইয়ের মাধ্যমে হিটলারের একটাই উদ্দেশ্য ছিল যে যেন ব্রিটেন জার্মানির সাথে চুক্তি করে, কিন্তু এরকমটা কিছুই হয়নি, যার ফলে দুটি দেশই একে অপরের উপর বোমা হামলা জারি রেখেছিল। কিন্তু কিছুদিন পর ব্যাটেল অফ ব্রিটেন বন্ধ হয়ে যায়। আর এইদিকে সেই সময়ের মধ্যে ইউএসএসআরও ছোট ছোট দেশগুলিকে দখল করতে শুরু করে। ফিনল্যান্ডকে দখল করার পর 14ই জুন 1940 সালে ইউএসএসআর এই বাল্টিক দেশগুলিকে আক্রমণ করে, যার মধ্যে এই 3টি দেশ সামিল ছিল, এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া, যাদেরকে 3ই আগস্ট 1940 সালে ইউএসএসআর দখল করে নেয়। এবার এইদিকে ইটালিও অনেক দেশকে দখল করছিল। এই ম্যাপকে দেখুন, এটি হচ্ছে লিবিয়া, যেটি সেই সময় ইটালির একটি উপনিবেশ ছিল। যেমন আমাদের ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল, ঠিক তেমনই। আর এটা হচ্ছে মিশর, যেটি ব্রিটেনের উপনিবেশ ছিল। তো এই লিবিয়াতে যে ইটালির সেনাবাহিনী ছিল, তারা 13ই সেপ্টেম্বর 1940 সালে এই মিশরের উপর আক্রমণ করে, যেখানে ব্রিটেনের সেনাবাহিনী ছিল। কিন্তু ইটালি এই অঞ্চলটি দখল করতে ব্যর্থ হয়, যার জন্য হিটলার নাৎসি জার্মান বাহিনীকে এখানে পাঠায় ইটালিকে সাহায্য করার জন্য। যার পর ইটালি ও জার্মান বাহিনী মিলে ব্রিটেনের সেনাবাহিনীকে পরাজিত করে। মানে লিবিয়ার সাথে সাথে মিশর ও ইটালির দখলে চলে যায়। এবার এখানে যে দেশ আছে সেটি হচ্ছে অ্যালবেনিয়া, যাকে এপ্রিল 1939 সালে ইটালি দখল করে নেয়। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই এই দেশটিকে দখল করা হয়েছিল, যেখান থেকে ইটালি আবার অক্টোবর 1940 সালে এই গ্রিসের উপর আক্রমণ করে, এবং 28শে অক্টোবর গ্রিসও আত্মসমর্পণ করে দেয়। মানে গ্রিসও ইটালির দখলে চলে যায়। তো এই সব কিছু হওয়ার পর অক্ষশক্তির জন্ম হয়, এবং 27শে সেপ্টেম্বর 1940 সালে জার্মানি, ইটালি এবং জাপানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে এই 3টি দেশ একে অপরের উপর হামলা করবে না, কিন্তু কোনো দেশ যদি এই 3টি দেশের মধ্যে কোনো একটি দেশের উপর হামলা করে, তাহলে এই 3টি দেশই একে অপরকে সাহায্য করবে। এরপর 20 নভেম্বর 1940 সালে হাঙ্গেরি এই অক্ষশক্তিতে যোগদান করে, এবং 22শে নভেম্বর রোমানিয়াও তাই অক্ষশক্তিতে যোগ দেয়। এবং পরের বছর মানে 1 মার্চ 1941 সালে এই বুলগেরিয়াও অক্ষশক্তিতে প্রবেশ করে। তো এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর জার্মানি, ইটালি, হাঙ্গেরি এবং বুলগেরিয়া মিলে 6 এপ্রিল 1941 সালে এই যুগোস্লাভিয়ার উপর হামলা করে, এবং 17 এপ্রিল যুগোস্লাভিয়া আত্মসমর্পণ করে দেয়, যার সাথে সম্পূর্ণ ইউরোপের প্রায় সব দেশের উপরেই অক্ষশক্তি দখল করে নেয়, শুধুমাত্র এই ব্রিটেন ছাড়া। এবার এই ম্যাপকে দেখুন, ব্লু রঙের এই সম্পূর্ণ এলাকা মুসোলিনি ও হিটলার দখল করে নিয়েছিলেন। শুধুমাত্র একটি দেশ সুইজারল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনোটিতেই অংশগ্রহণ করেনি।
তো হিটলার একটি ছোট জার্মানিকে অনেক বড় সাম্রাজ্যে পরিণত করে। যদি হিটলার এখানেই থেমে যেতেন তাহলে আজ ইউরোপের মানচিত্র অন্যরকম হতো। কিন্তু হিটলার জার্মানির সাম্রাজ্য আরও প্রসারিত করতে চেয়েছিলেন, কারণ তিনি চাইতেন জার্মানরা বসবাসের জন্যে যেন অনেক জায়গা পায়, কৃষিকাজ করার জন্যে উর্বর জমি পায়। তো এরকমই উর্বর জমি ছিল ইউএসএসআর এর কাছে, মানে বর্তমানে যেখানে ইউক্রেন ও ক্রিমিয়া আছে এই অঞ্চলটি। তাই এই জমিতে হিটলারের এক প্রকার নজর ছিল। হিটলার চাইতেন জার্মান জনগণ এখানে বসবাস করুক, এখানকার কৃষিযোগ্য জমিকে ব্যবহার করুক। কিন্তু এই সম্পূর্ণ এলাকা ইউএসএসআর এর অংশ ছিল। এই সম্পূর্ণ গ্রিন কালারের অংশটি তখন ইউএসএসআর এর অংশ ছিল। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি এবং ইউএসএসআর মিলে শুরু করেছিল, তারা পোল্যান্ডকে আক্রমণ করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই সব কিছু আমরা প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে এই দুটি দেশের মধ্যে মলোটোভ রিবেন্ট্রোপ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে সিদ্ধান্ত হয় জার্মানি এবং ইউএসএসআর একে অপরকে হামলা করবে না। কিন্তু হিটলার ইউএসএসআরকে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন ইউএসএসআর যে কোনো সময়ই চুক্তি ভঙ্গ করে জার্মানিকে আক্রমণ করতে পারে। সুতরাং এই জন্য তিনি চাইতেন ইউএসএসআর হামলা করার আগে জার্মানি ইউএসএসআর এর উপর আক্রমণ করুক, যাতে বসবাসের জন্য অনেক জায়গা এবং কৃষিকাজের জন্য অনেক উর্বর জমি পাওয়া যায়। এটি ওই সময়ের একটি বিখ্যাত ড্রয়িং। এটি হিটলার এবং এটি স্টালিন দুজনে মিলে সম্পূর্ণ ইউরোপকে দখল করে নেন। কিন্তু দুজনের পিছনেই বন্দুক আছে, মানে কেউ একে অপরকে বিশ্বাস করত না। এই জন্য এই ড্রয়িংটি ডাউটফুল ফ্রেন্ডস মানে সন্দেহসূচক বন্ধুত্ব নামে পরিচিত। কিন্তু এই ইমেজে হিটলার স্টালিনের উপর আক্রমণ করছে, মানে জার্মানি ইউএসএসআর এর উপর হামলা করে। এবার ইউএসএসআর এর উপর আক্রমণ করা মানে নিজের পায়ে কুড়ুল মারা, কারণ এর আগেও ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান সমগ্র ইউরোপ জয় করার পর ইউএসএসআর এর উপর আক্রমণ করেন। কিন্তু কি হয়েছিল? নেপোলিয়ান যুদ্ধ হেরে গিয়েছিলেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময়ও জার্মানি ইউএসএসআর এর উপর আক্রমণ করে, সেখানেও জার্মানি হেরে যায়। সবাই ইউএসএসআর এ গিয়ে পরাজিত হওয়ার কারণ হচ্ছে সেখানকার বরফে ঢাকা ভূমি এবং ঠান্ডা, বিশেষ করে শীতকালে। কারণ এইরকম ঠান্ডায় শুধুমাত্র ইউএসএসআর এর সেনাবাহিনী যুদ্ধ করতে সক্ষম ছিল। তাদের এমন অবস্থায় যুদ্ধ করার অভ্যাস ছিল। কিন্তু অন্য কোনো দেশের সেনাবাহিনী, সেটা নেপোলিয়ান বা জার্মানি হোক, তারা ইউএসএসআর এর ঠান্ডা সহ্য করতে অক্ষম ছিল, কারণ তারা এইরকম ঠান্ডা ও বরফের মধ্যে লড়াই করতে অভ্যস্ত ছিল না। এখন হিটলার এই সব কিছুই জানতেন। এই জন্য তিনি একটি বিরাট পরিকল্পনা করেন ইউএসএসআর এর উপর আক্রমণ করার জন্য। এবার এই ইমেজকে দেখুন। এই সব দেশগুলির উপর হিটলারের দখল ছিল। তো এই সব দেশগুলির সেনাবাহিনীকে জার্মান নাৎসি বাহিনীর সাথে সামিল করা হয়। এই বাহিনীতে শুধুমাত্র বুলগেরিয়ার সেনাবাহিনী যোগদান করেনি, কারণ বুলগেরিয়ার জনগণ ইউএসএসআর এর উপর আক্রমণ করার জন্য অস্বীকার করেছিল। তো বাকি এই সব দেশগুলির সেনাবাহিনীকে একত্রিত করা হয়। ইতিহাসে এই ঘটনা অপারেশন বারবারোসা নামে পরিচিত। তাছাড়াও এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন বলা হয়, কারণ একসাথে এত বড় সেনাবাহিনী এর আগে ইতিহাসে কখনো যুদ্ধের জন্য সামিল করা হয়নি। মানে কখনো এত বড় সেনাবাহিনী একসাথে যুদ্ধ করেনি। এবার এই ম্যাপকে দেখুন। এই অপারেশন বারবারোসার জন্য হিটলার টোটাল 38 লক্ষ সৈনিককে জড়ো করেছিলেন। কত? 38 লক্ষ। এছাড়াও এই অপারেশনের জন্য 3500 ট্যাঙ্ক, 3000 যুদ্ধ বিমান, 6000 গাড়ি, যেগুলি সৈনিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, এবং 7 লক্ষ ঘোড়া অপারেশন বারবারোসার জন্য সামিল করা হয়েছিল, যাতে ইউএসএসআরকে পরাজিত করা যায়। এই ম্যাপকে দেখুন। এখানে যে হলুদ রঙের বর্ডার আছে, তার এই দিকের এলাকাগুলি অক্ষশক্তি মানে হিটলারের দখলে ছিল, এবং এই দিকের এলাকাগুলি ইউএসএসআর এর অংশ ছিল। তো অপারেশন বারবারোসা এই হলুদ রঙের বর্ডার থেকে এই লাল রঙের বর্ডারের মধ্যে সংগঠিত হয়েছিল। এটি শুরু হয়েছিল 22শে জুন 1941 সালে, এবং এক মাস পর মানে 22শে জুলাই ইউএসএসআর এর এই সম্পূর্ণ কালো রঙের এলাকাগুলি জার্মানি দখল করে নিয়েছিল। এরপর 22শে আগস্ট পর্যন্ত এই যে হালকা কালো রঙের এলাকাগুলি আছে সেগুলিও জার্মানি দখল করে নেয়। এরপর 22শে সেপ্টেম্বর পর্যন্ত এই যে ধূসর রঙের এলাকা রয়েছে সেটিও জার্মান বাহিনী দখল করে নেয়। এরপর 5ই ডিসেম্বর 1941 সাল পর্যন্ত এই হালকা ধূসর রঙের এলাকাগুলি হিটলারের দখলে চলে আসে। এবার এই ম্যাপকে দেখুন। যদিও এই ম্যাপটি একটি ভিন্ন ভাষা, কিন্তু আপনাকে ব্যাখ্যা করার জন্যে আমি এটিকে ব্যবহার করব। তো এখানে প্রথমে 3টি বাল্টিক দেশ ছিল, এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া, যেগুলিকে যুদ্ধের প্রথম দিকেই
ইউএসএসআর দখল করে নিয়েছিল, কিন্তু অপারেশন বারবারোসার মাধ্যমে জার্মান বাহিনী এই 3টি দেশের উপরই দখল করে নেয় এবং এখান থেকে জার্মান বাহিনী ইউএসএসআরের এই বিখ্যাত শহর লেনিনগ্রাদকে দখলে নেয়, যাকে বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহর বলা হয়। প্রথমে এই শহরের নাম লেনিনের নামের উপর ভিত্তি করে লেনিনগ্রাদ রাখা হয়। এছাড়াও জার্মান বাহিনী মস্কো শহর দখল করার চেষ্টা করে। এটি হচ্ছে ইউএসএসআরের মস্কো শহর। মানে এই ম্যাপে আপনি দেখতে পাবেন যে এই লাল রঙের লাইন থেকে এই হলুদ রঙের লাইন পর্যন্ত ইউএসএসআরের যে এলাকা ছিল সেগুলি অক্ষশক্তি মানে হিটলার দখল করে নেন। এই সব কিছু হয়েছিল 22শে জুন থেকে 5ই ডিসেম্বর 1941 সালের মধ্যে, মানে মাত্র 6 মাসে। কিন্তু কেন? কারণ ইউএসএসআরে তখনও পর্যন্ত শীতের মরশুম আসেনি, সেই জন্য হিটলারের সেনাবাহিনী ইউএসএসআরের এত ভিতরে প্রবেশ করতে পেরেছিল। কিন্তু ডিসেম্বর 1941 সালে ইউএসএসআরের শীতকাল শুরু হয়ে যায়, সেই জন্য জার্মান বাহিনী এই লাল রঙের বর্ডারের কাছে থেমে যায়। তো এখানে ইউরোপে অপারেশন বারবারোসা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই প্রশান্ত মহাসাগরে জাপান একটি বিরাট বড় ভুল করে। 1940 সালে জাপান, জার্মানি এবং ইটালির মধ্যে ট্রাইপারটাইট প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল, মানে জাপানও হিটলারের পক্ষে ছিল। এর অর্থ হলো এই যে যে জার্মানির শত্রু হবে সে জাপানেরও শত্রু হবে। তো এই ফ্রান্স, ব্রিটেন এইসব মিত্রশক্তির দেশগুলি জার্মানির শত্রু ছিল, আর সেই সময় ফ্রান্স ও ব্রিটেনের বিশ্বজুড়ে উপনিবেশ ছড়িয়েছিল। এবার এই ম্যাপকে আবার দেখুন। এই হলুদ রঙের যে দেশগুলি আছে সেগুলি ব্রিটেনের উপনিবেশ ছিল, যেমন আমাদের ভারত, বার্মা, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি এবং এই সমস্ত ছোট দ্বীপগুলি ব্রিটেনের উপনিবেশ ছিল। আর এই ব্লু রঙের দেশগুলি যেমন ইন্দোনেশিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। এছাড়া আমেরিকারও কিছু উপনিবেশ ছিল, যেমন ফিলিপিন্স ও হাওয়াই দ্বীপ। তো 1937 সাল থেকে জাপান ও চীনের মধ্যে যুদ্ধ চলছিল। এরপর জাপান আস্তে আস্তে এই উপনিবেশগুলিকে আক্রমণ করা শুরু করে। এই বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সুমাত্রা, পাপুয়া নিউ গিনি এমনকি অস্ট্রেলিয়ার খুব কাছাকাছি পর্যন্ত জাপান পৌঁছে যায়। আর এই পাপুয়া নিউ গিনি থেকেই জাপান অস্ট্রেলিয়ার উপর অনেক বোমা হামলা করেছিল। এছাড়াও এই বার্মা থেকে জাপান ও আইএনএ সেনাবাহিনী মিলে ভারতের অসম রাজ্যে আক্রমণ করে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতের এই অংশে আক্রমণ করে। তো এখানে দুটি বড় বড় ব্যাটেল হয়েছিল, ব্যাটেল অফ ইম্ফাল এবং ব্যাটেল অফ কোহিমা। এই ব্যাটেলগুলি মূলত ব্রিটিশদের বিরুদ্ধে হয়, যেখানে ব্রিটিশরা আইএনএ এবং জাপানের সেনাবাহিনী উভয়কেই এই এলাকা থেকে পিছনে সরিয়ে দেয়। তো এই ছোট দেশ জাপান প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপগুলি এবং প্রায় সমস্ত দেশগুলিকে নিজের দখলে নিয়ে নেয়, কারণ জাপানের নৌবাহিনী সেই সময় খুবই শক্তিশালী ছিল, যেখানে ব্যবহার হওয়া তেল আমেরিকার কাছ থেকে আসতো। তো জাপানের কর্মকাণ্ড দেখে আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। তেল ছাড়া আরও যেসব জিনিস জাপান আমেরিকা থেকে আমদানি করত সেই সব জিনিসের উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে জাপানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তেল। তো এই নিষেধাজ্ঞার জন্যে জাপানও সমস্যায় পড়ে যায়। এই জন্য 1941 সালের 7 এবং 8 ডিসেম্বর জাপান আমেরিকা এই পার্ল হারবারে আক্রমণ করে দেয়। ইতিহাসে পার্ল হারবারের আক্রমণ একটি বিখ্যাত ঘটনা, যার সম্পর্কে আপনি শুনেই থাকবেন। তো এই সমগ্র প্রশান্ত মহাসাগরে আমেরিকার যদি কোনো বৃহত্তম বন্দর ও সামরিক ঘাঁটি থাকে তাহলে সেটি ছিল এই পার্ল হারবার, যেটি আমেরিকা এই হাওয়াই স্টেটের একটি দ্বীপ ছিল। তো এখানে এই হামলার জন্যে আমেরিকার প্রায় 2500 সৈনিক শহীদ হয়ে যায়, বহু আমেরিকান যুদ্ধজাহাজ জলে ডুবে যায়, বহু যুদ্ধ বিমান নষ্ট হয়ে যায়। তো পার্ল হারবারে এই ধ্বংসযজ্ঞ দেখার পর মিত্রপক্ষের হয়ে 8 ডিসেম্বর 1941 সালে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো প্রশান্ত মহাসাগরের আশেপাশের বহু দেশ এবং দ্বীপগুলির উপর জাপানের দখল হয়ে গিয়েছিল। আমেরিকা এই সব কিছু দেখে এই দ্বীপ এবং দেশগুলিতে তার নিজের সেনাবাহিনী মোতায়েন করে। সবার প্রথম আমেরিকা নিজে উপনিবেশ ফিলিপিন্সে তার সেনাবাহিনী নামায়, তারপরে ইন্দোচীন মানে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং সিঙ্গাপুরে আমেরিকা তার সেনাবাহিনী মোতায়েন করে, যাতে জাপানের উপর হামলা করা যায়। তো এই প্রশান্ত মহাসাগরে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এইদিকে জার্মানি এবং ইটালিও মানে অক্ষশক্তিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মোটামুটি পার্ল হারবারে জাপান যুদ্ধ জিতে গিয়েছিল। এরপর 8 ডিসেম্বর এই ওয়েক আইল্যান্ডে আমেরিকা ও জাপানের মধ্যে আরও একটি যুদ্ধ সংগঠিত হয়, যেখানে জাপান আবার জয়লাভ করে। তারপর 7 জানুয়ারি 1942 সালে এই ফিলিপিন্সে ব্যাটেল অফ বাটান সংগঠিত হয়, এখানেও জাপান জিতে যায়। তো শুধুমাত্র এই 3টি ব্যাটেলে জাপান প্রথম দিকে জিতেছিল,
বাকি যেসব ব্যাটেল এই প্রশান্ত মহাসাগরে আমেরিকা ও জাপানের মধ্যে হয়েছিল সেগুলির কোনোটিতেই জাপান আর জয়লাভ করতে পারেনি। মানে এই প্রশান্ত মহাসাগরে আমেরিকা ও জাপানের মধ্যে টোটাল 30টি ব্যাটেল আলাদা আলাদা জায়গায় সংগঠিত হয়, যার মধ্যে ওয়েক আইল্যান্ড, ব্যাটেল অফ বাটান এবং পার্ল হারবার ছাড়া সমস্ত ব্যাটেলে আমেরিকা জয়লাভ করে। কিন্তু এই সমস্ত ব্যাটেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্যাটেল অফ মিডওয়ে। এটি হচ্ছে মিডওয়ে আইল্যান্ড, জাপান এই ব্যাটেলে পরাজিত হয়। এরপর ব্যাটেল অফ গোডালক্যানাল, যেটি এখানে সলোমন আইল্যান্ডে সংগঠিত হয়েছিল, এই ব্যাটেলেও তাই জাপান পরাজিত হয়। বলতে গেলে এখান থেকে প্রত্যেক লড়াইয়ে জাপান আমেরিকার কাছে পরাজিত হতে শুরু করে এবং আস্তে আস্তে প্রশান্ত মহাসাগরে যতগুলি দেশ এবং আইল্যান্ডের উপর জাপানের দখল ছিল সেই সব দেশ ও দ্বীপগুলিকে আমেরিকা স্বাধীন করতে শুরু করে। কিন্তু সমুদ্রে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যেতে অনেক সময় লাগে। এই জন্য পরবর্তী 2 বছর ধরে মানে 1944 সাল পর্যন্ত জাপান ও আমেরিকা একে অপরের সাথে যুদ্ধে লেগে থাকে এই প্রশান্ত মহাসাগর জুড়ে। এখন আবার অপারেশন বারবারোসায় ফিরে আসা যাক। বিশ্বের বৃহত্তম অপারেশন অক্ষশক্তি ইউএসএসআর এর উর্বর জমি দখল করার জন্য চালু করেছিল, আর অক্ষশক্তি মানে হিটলার এই কাজে অনেক সফলতাও পেয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ইউএসএসআর এ শীতকাল শুরু হয়ে যায় ডিসেম্বর 1942 সালে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এবার এরপর কি হয়েছিল আসুন সেই বিষয়ে আলোচনা করি। তো জার্মান বাহিনী এই ডটেড বর্ডার পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর জার্মান বাহিনী ইউএসএসআর এর বড় বড় শহর যেমন লেনিনগ্রাদ মানে আজকের সেন্ট পিটার্সবার্গ, এই মস্কো, এই স্টালিনগ্রাদ যেটি ইউএসএসআর এর লিডার স্টালিনের নামের উপর রাখা হয়, এবং এই মধ্যবর্তী এলাকা ইউএসএসআর এর কিছু প্রাচীন শহর যেমন কিভ সমেত আরও অনেক শহরকে জার্মান বাহিনী দখল করে নেয়। তো এই অপারেশন বারবারোসার সময় দুটি বিশ্ববিখ্যাত ঘটনা ঘটে। প্রথমটি হচ্ছে সিজ অব লেনিনগ্রাদ এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যাটেল অফ স্টালিনগ্রাদ। সিজ অব লেনিনগ্রাদ মানে লেনিনগ্রাদ শহরে জার্মান নাৎসি বাহিনী 2 বছর ধরে লক লাগিয়ে দেয়। মানে শহরের ভিতরে আসা যাওয়া বন্ধ ছিল। শহরের ভিতরে সমস্ত সাধারণ মানুষ ঘরের মধ্যেই আবদ্ধ ছিল, যার জন্য লেনিনগ্রাদে খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ হয়ে যায়, যার কারণে শহরের মধ্যে লক্ষ লক্ষ সাধারণ মানুষ অনাহারে মারা যায়। দ্বিতীয় ঘটনা ব্যাটেল অফ স্টালিনগ্রাদ ইউএসএসআর এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল, কারণ প্রথমবার ইউএসএসআর এর সেনাবাহিনী জার্মান নাৎসি বাহিনীকে পিছনে সরিয়ে ফেলতে সফল হয়েছিল। বলতে গেলে এখান থেকেই জার্মান নাৎসি বাহিনী পিছনে হটতে শুরু করে। মানে এখান থেকেই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারতে শুরু করেছিল। অর্থাৎ যেমন প্রশান্ত মহাসাগরে আমেরিকা বিভিন্ন দেশ ও দ্বীপগুলিকে স্বাধীন করতে আরম্ভ করে, তেমনি ইউরোপে ইউএসএসআর তার নিজের শহরগুলিকে স্বাধীন করতে শুরু করেছিল, যেগুলি মূলত হিটলারের নাৎসি জার্মান বাহিনী দখল করে রেখেছিল। ইতিহাসে অপারেশন বারবারোসাকে এই জন্য এত রক্তক্ষয়ী ও বিপজ্জনক অপারেশন বলা হয়েছে, কারণ এই সময়ে টোটাল 1 কোটি সাধারণ মানুষ অনাহারে ও বোমা হামলায় মারা যায়। এছাড়াও 8 লক্ষ ইউএসএসআর এর সৈনিক শহীদ হয়, আর হাজার হাজার সৈনিক নিখোঁজ হয়ে যায়, যারা আর কখনো ফিরে আসেনি। তো এই জন্যেই অপারেশন বারবারোসাকে ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন বলা হয়। এবার এই ম্যাপকে দেখুন। এখানে কালো রঙের দেশগুলি অক্ষশক্তির অংশ ছিল, যেমন এই ইউরোপ মহাদেশ ও প্রশান্ত মহাসাগরের অংশগুলি, আর এই ব্লু রঙের দেশগুলি মিত্র শক্তি। তো এই দুটি গ্রুপই একে অপরের শত্রু ছিল। এবার এই ম্যাপকে দেখুন। এখানে একটি দেশ আছে লিবিয়া, যেটি ইটালির উপনিবেশ ছিল, আর এর পাশেই আছে মিশর, যেটি ব্রিটেনের উপনিবেশ ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রথম দিকে ইটালি মিশরকে দখল করে নিয়েছিল, কিন্তু 1942 সালে ব্রিটেনের সেনাবাহিনী নিজেদের উপনিবেশ মিশরকে স্বাধীন করে নেয়। এরপর 8ই ডিসেম্বর 1942 সালে এই মিশর থেকে ব্রিটেনের সেনাবাহিনী লিবিয়ার উপর আক্রমণ করে, আর এইদিকে মরক্কো থেকে আমেরিকান সেনাবাহিনীও লিবিয়ার উপর আক্রমণ করে, যার জন্য কিছুদিনের মধ্যেই লিবিয়া পরাজিত হয়। এরপর এখানে একটি দেশ আছে টিউনিসিয়া। তো 7ই মে 1943 সালে এই টিউনিসিয়াকে মিত্রবাহিনী দখল করে নেয়, মানে ব্রিটিশ ও আমেরিকান সেনাবাহিনী এই এলাকা দখল করে নেয়। তো এইভাবেই সম্পূর্ণ উত্তর আফ্রিকায় মিত্রবাহিনী জয়লাভ করে। এই ঘটনাকে ইতিহাসে দ্য নর্থ আফ্রিকান ক্যাম্পেন বলা হয়। তো টিউনিসিয়ায় মিত্রবাহিনী জয়লাভ করার পর মিত্রবাহিনী এখান থেকে ইটালির এই সিসিলি আইল্যান্ডে 10ই জুলাই 1943 সালে হামলা করে। এই আইল্যান্ডে জয়লাভ করার পর মিত্রবাহিনী সিসিলি আইল্যান্ড থেকে
13 অক্টোবর 1943 সালে ইটালির এই মূল ভূখণ্ডে আক্রমণ করে, যার পর প্রায় অর্ধেক ইটালি মিত্রবাহিনী দখল করে নেয়। এই সময় ইটালির যে স্বৈরশাসক ছিল বেনিতো মুসোলিনি, তাকে তারই মন্ত্রীরা মিলে কারাগারে বন্দী করে দেয়, যার পর ইটালির মার্শাল পেট্রো ইটালিতে নতুন সরকার গঠন করেন। আর এই নতুন সরকার মিত্রবাহিনীর কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে, যার সাথে সাথে অর্ধেক ইটালি মিত্রশক্তির দখলে চলে আসে। তো এই দিক থেকে মিত্রবাহিনী অক্ষশক্তিকে পিছন দিকে ঠেলছিল, আর এই দিক থেকে ইউএসএসআর এর সেনাবাহিনী জার্মান নাৎসি বাহিনীকে পিছনে ঠেলছিল, কিন্তু খুবই ধীরে ধীরে, কারণ জার্মান নাৎসি বাহিনী সেই সময় খুবই শক্তিশালী ছিল। দুই বাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। যদিও ইউএসএসআর তার প্রধান শহর লেনিনগ্রাদ, মস্কো এবং স্ট্যালিনগ্রাদকে জার্মানি থেকে স্বাধীন করার পর 6 নভেম্বর 1943 সালে ইউএসএসআর এর প্রাচীন শহর কিভকে ইউএসএসআর জার্মানি থেকে স্বাধীন করে নেয়। এই ম্যাপে এটি হচ্ছে কিভ শহর, এটি আবার ইউএসএসআর এর অংশ হয়ে যায়। তো ইউএসএসআর এর সেনাবাহিনী এই প্রাচীন শহর পর্যন্ত চলে এসেছিল, মানে নিচে ইটালি থেকে মিত্রবাহিনী, আর এখানে উপর থেকে ইউএসএসআর এর সেনাবাহিনী হিটলারের নাৎসি বাহিনীকে ক্রমাগত পিছনে সরিয়ে দিচ্ছিল। মানে হিটলারের দখলে থাকা এলাকাগুলি আস্তে আস্তে কমতে শুরু করেছিল 1943-এর শেষ এবং 1944 সালের প্রথম দিকে। এবার এই ম্যাপকে দেখুন। এই যে কালো রঙের লাইন রয়েছে, এটিকে আটলান্টিক ওয়াল বা আটলান্টিক প্রাচীর বলা হতো, যেখানে হিটলারের সেনাবাহিনী এটিকে রক্ষা করত। এটি নরওয়ে থেকে শুরু করে স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল, যেটি সম্পূর্ণভাবে হিটলারের নিয়ন্ত্রণে ছিল। আর যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে, নিচ থেকে মিত্রবাহিনী অর্ধেক ইটালিতে পৌঁছে যায়, আর উপর থেকে ইউএসএসআর এর সেনাবাহিনী অনেক ভিতরে প্রবেশ করে। তো দুটি দিক থেকেই অক্ষশক্তির উপর হামলা করা হচ্ছিল। কিন্তু এই আটলান্টিক ওয়ালে বিগত 4 বছর ধরে হিটলারের সেনাবাহিনী খুবই শক্তিশালী ডিফেন্স বানিয়ে রেখেছিল। যখন 4 বছর আগে ইটালি ও জার্মানি ফ্রান্সের উপর আক্রমণ করে ফ্রান্সকে দখল করে নিয়েছিল, তখন থেকেই ফ্রান্স হিটলারের দখলে ছিল। তো ফ্রান্সকে স্বাধীন করার জন্যে এবং এই আটলান্টিক ওয়ালকে ভাঙার জন্যে অপারেশন নেপচুন শুরু করা হয়, যাকে ইতিহাসে ডি-ডে ল্যান্ডিং বলা হয়। মানবজাতির ইতিহাসে এই ডি-ডে ল্যান্ডিং সবচেয়ে বড় সামুদ্রিক আক্রমণ ছিল। এর আগে এবং পরে সমুদ্রে এত বড় অপারেশন মানবজাতির ইতিহাসে আর কখনো হয়নি। এই জন্যই তো আপনি ডি-ডে ল্যান্ডিংয়ের বিষয়ে বহু জায়গায় শুনেই থাকবেন, কারণ এই ঘটনার উপরে অনেক বই, অনেক মুভি তৈরি করা হয়েছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অপারেশন নেপচুন মানে এই ডি-ডে ল্যান্ডিংয়ের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার এই ইমেজকে দেখুন। তো 6 জুন 1944 সালে ব্রিটেন, আমেরিকা ও কানাডার সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীকে ফ্রান্সের নরমান্ডি সমুদ্র তীরে নামানো হয়। এটি সেই সময়ের একটি বিখ্যাত ঐতিহাসিক ছবি ডি-ডে ল্যান্ডিংয়ের। এটি হচ্ছে ফ্রান্সের নরমান্ডি সমুদ্র তীর। এই জন্য অবশ্যই ঘটনাকে নরমান্ডি ল্যান্ডিংও বলা হয়। এই ম্যাপকে দেখুন। এটি হচ্ছে সেই জায়গা যেখানে ডি-ডে ল্যান্ডিং হয়েছিল। এগুলি হচ্ছে আমেরিকা, ব্রিটেন ও কানাডার যুদ্ধ জাহাজ, যেগুলি নরমান্ডিতে ল্যান্ডিং করেছিল। এগুলি হচ্ছে ট্যাঙ্ক, সৈনিক ও গাড়ি, যেগুলি থেকে সৈনিকরা আসছিল। তো 6 জুন 1944 সালে মিত্রবাহিনীর সৈনিকরা ফ্রান্সের এই নরমান্ডিতে ল্যান্ডিং করে এবং জার্মান বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে। কোথায়? এই আটলান্টিক ওয়ালে। এবার এইদিকে ইউএসএসআর এর সেনাবাহিনী প্রায় ইউএসএসআর এর সব এলাকা হিটলারের নাৎসি বাহিনীর কাছ থেকে স্বাধীন করে নিয়েছিল এবং 22 জুন 1944 সালে ইউএসএসআর এর সেনাবাহিনী পোল্যান্ডের সেন্টারে পৌঁছে যায়। মানে ইউএসএসআর এর সেনাবাহিনী জার্মান বাহিনীকে পিছনে সরাতে সরাতে এই পর্যন্ত চলে আসে। আর এইদিকে নরমান্ডি ল্যান্ডিংয়ের মাধ্যমে মিত্রবাহিনীর সৈনিকরা 25 জুলাই 1944 সাল পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসকে জার্মান বাহিনীর কাছ থেকে স্বাধীন করে নিয়েছিল। যার পর 15 আগস্ট পর্যন্ত মিত্রবাহিনীর সৈনিক জার্মানির রাইনল্যান্ডে পৌঁছে যায়। রাইনল্যান্ড সেই জায়গা ছিল যার সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করেছি যে ভার্সাই চুক্তির পর এখানে জার্মানি তার সেনাবাহিনী রাখতে পারত না, কিন্তু হিটলার এখানে তার সেনাবাহিনী মোতায়েন করে, তাও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে। তো এরই সাথে সম্পূর্ণ ফ্রান্স জার্মানি থেকে স্বাধীন হয়ে যায় এবং ফ্রান্সের সেনাবাহিনীও জার্মানি থেকে মুক্ত হয়ে যায়, যারা মিত্রবাহিনীর সৈনিকদের সাথে যুদ্ধে সামিল হয়ে যায়, যার ফলে মিত্রবাহিনী আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর সেপ্টেম্বর 1944 সাল পর্যন্ত মিত্রবাহিনী ফ্রান্সের পর এই বেলজিয়াম এবং নেদারল্যান্ডের কিছু অংশ জার্মান বাহিনী থেকে স্বাধীন করে নেয়। মানে মিত্রবাহিনী জার্মানির বর্ডার পর্যন্ত পৌঁছে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির যে মূল ভূখণ্ড ছিল সেই পর্যন্ত মিত্রবাহিনী পৌঁছে যায়।
আর এইদিকে ইউএসএসআর এর সেনাবাহিনী পোল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর ইউএসএসআর এর সেনাবাহিনীর সামনে 8ই সেপ্টেম্বর 1944 সালে প্রথমে এই রোমানিয়া এবং পরে এই বুলগেরিয়া আত্মসমর্পণ করে। এই দুটি দেশই অক্ষশক্তির ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপর গ্রিস, অ্যালবেনিয়া এবং যুগোস্লাভিয়ার এই অংশগুলিও ইউএসএসআর হিটলারের নাৎসি বাহিনী থেকে স্বাধীন করে নেয়। এরপর এই হাঙ্গেরির জনগণ অ্যারোক্রস নামের একটি আন্দোলন শুরু করে, যেখানে এখানকার জনগণ তাদের সরকারের কাছে দাবি করে যে সরকার যেন জার্মানি মানে হিটলারের পক্ষ ছেড়ে দেয় এবং ইউএসএসআর এর সামনে আত্মসমর্পণ করে। এই জন্য 12 সেপ্টেম্বর 1944 সালে হাঙ্গেরিও জার্মানি থেকে স্বাধীন হয়ে যায়। মানে চারিদিক থেকে হিটলারের এই বিশাল সাম্রাজ্য আস্তে আস্তে সংকুচিত হচ্ছিল। যার পর হিটলার শেষ চেষ্টা করেন এই বেলজিয়ামের বর্ডার থেকে। হিটলার চাইতেন যে এখানে যেসব মিত্রবাহিনীর সৈনিকরা এসেছে তাদের আবার পিছনে সরিয়ে দিতে এবং বেলজিয়ামকে আবার পুনর্দখল করতে। এই লড়াইকে ব্যাটেল অফ বালগে বলা হয়, যেটি এখানে সংগঠিত হয়। কিন্তু 1 জানুয়ারি 1945 সালে হিটলারের সেনাবাহিনী এখান থেকে পিছনে সরে যায়। মানে হিটলারের শেষ চেষ্টাও ব্যর্থ হয়। যার পর এখান থেকে মিত্রবাহিনীর সৈনিকরা জার্মানির ভিতরে প্রবেশ করে এবং এখান থেকে ইউএসএসআর এর সেনাবাহিনী জার্মানির রাজধানী বার্লিন দখল করার জন্য রওনা হয়। দুদিক থেকে আসা সেনাবাহিনী সম্পূর্ণ জার্মানিকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং কয়েক মাসের মধ্যেই দুদিক থেকে আসা সেনাবাহিনী জার্মানির প্রধান শহর বার্লিনে প্রবেশ করে। এই ইমেজকে দেখুন, এটি একটি ঐতিহাসিক ছবি, যেখানে একটি ইউএসএসআর এর সৈনিক জার্মানির প্রধান শহর বার্লিনের কোনো একটি বিল্ডিং থেকে ইউএসএসআর এর পতাকা লাগাচ্ছে। এই ঘটনা 29 এপ্রিল 1945 সালে সংঘটিত হয়। মানে জার্মানি প্রায় পতনের দ্বারপ্রান্তে ছিল। যার পর ঠিক এই ঘটনা ঘটার পরের দিন অর্থাৎ 30 এপ্রিল 1945 সালে হিটলার আত্মহত্যা করেন নিজেকে গুলি মেরে। এরপর 7 মে 1945 সালে জার্মানি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং 9 মে 1945 সালে জার্মানি ইউএসএসআর এর সামনেও আত্মসমর্পণ করে। এই ঘটনাকে ভিই ডে বলা হয়, মানে ভিক্টরি ইন ইউরোপ ডে। তো এইভাবে ইউরোপে যুদ্ধ শেষ হয়। কিন্তু প্রশান্ত মহাসাগরে তখনও পর্যন্ত যুদ্ধ চালু ছিল। পার্ল হারবারে আক্রমণের পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যার পর আমেরিকা আস্তে আস্তে প্রশান্ত মহাসাগরের চারিদিকে দ্বীপ ও দেশগুলিকে জাপানের কাছ থেকে স্বাধীন করছিল। তো 1945 সালের মে মাসে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেরে যায়। যার পর মে মাসেই আমেরিকা জাপানের ওকিনাওয়া আইল্যান্ডকে জাপানের কাছ থেকে মুক্ত করে দেয়। এই আইল্যান্ডটি জাপানের মূল ভূখণ্ডের বাইরে একটিমাত্র আইল্যান্ড ছিল, যেটিতে জাপানের তখনও পর্যন্ত দখল ছিল, কিন্তু এটিও আমেরিকা মুক্ত করে দেয়। মানে জাপানের মূল ভূখণ্ডই তখন জাপানের কাছে ছিল, মানে এটি। বাকি সমস্ত দেশ ও আইল্যান্ড 1945 সাল পর্যন্ত আমেরিকা স্বাধীন করে দেয়। এবার যেমন ফ্রান্সের নরমান্ডি সমুদ্র তীরে ডি-ডে ল্যান্ডিং হয়েছিল, তেমনই ল্যান্ডিং জাপানের সমুদ্র তীরেও আমেরিকা করতে সক্ষম ছিল। কিন্তু এতে অনেক সৈনিক ও সাধারণ মানুষ মারা যেত। তাছাড়া আমেরিকা সেই সময় পর্যন্ত সফলভাবে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। এই জন্য আমেরিকা জাপানের হিরোশিমা শহরকে বেছে নেয় এবং 6 আগস্ট 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা ফেলে, যার ফলে এক মুহূর্তে 1 লক্ষ মানুষ মারা যায়। যদিও জাপানের সবচেয়ে বড় শহর সেই সময় টোকিও ছিল, কিন্তু টোকিও আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্য আমেরিকা জাপানের শিল্পনগরী হিরোশিমাকে বেছে নেয়। এরপর মাত্র 2 দিন পর মানে 9 আগস্ট 1945 সালে আমেরিকা জাপানের নাগাসাকি শহরে বিশ্বের দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলে, যার ফলে মুহূর্তের মধ্যে 80,000 মানুষ মারা যায়। এই ধ্বংসযজ্ঞ দেখে জাপান সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং 15 আগস্ট 1945 সালে জাপান আত্মসমর্পণ করে, যার সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। এই পরমাণু বোমা হামলায় রেডিয়েশন ছড়ানোর জন্যে অনেক ধরনের রোগের জন্ম হয়, যার ফলে পরে আস্তে আস্তে আরও অনেক মানুষ মারা যায়। আনুষ্ঠানিকভাবে জাপান 2 সেপ্টেম্বর 1945 সালে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে, যার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। আসুন এবার আলোচনা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোটাল কত মানুষ মারা গিয়েছিল। তো এর একদম সঠিক উত্তর আপনি কোথাও পাবেন না, আর না এর সঠিক উত্তর কারোর কাছে আছে। গুগলে আপনি আলাদা আলাদা উত্তর পাবেন, কিন্তু উইকিপিডিয়া অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএসএসআর এর 2 কোটি থেকে 2 কোটি 70 লক্ষ মানুষ মারা যায়। এই সংখ্যা সবচেয়ে বেশি ইউএসএসআর এর ছিল। ইউএসএসআর এর জনসংখ্যার 15% মানুষ এই যুদ্ধে মারা যায়। যদিও এই লিস্টে সৈনিক এবং সাধারণ মানুষ উভয়ই শামিল আছে।
এরপর জার্মানির 69 লক্ষ থেকে 75 লক্ষ মানুষ মারা যায়, পোল্যান্ডের প্রায় 60 লক্ষ, ইংল্যান্ডের প্রায় 4.5 লক্ষ, ইটালির প্রায় 5 লক্ষ, রোমানিয়ার প্রায় 5 লক্ষ, যুগোস্লাভিয়ার প্রায় 15 লক্ষ থেকে 17 লক্ষ, ফ্রান্সের প্রায় 6 লক্ষ, হাঙ্গেরির প্রায় 5 লক্ষ থেকে 9 লক্ষ, ফিনল্যান্ডের প্রায় 1 লক্ষ, গ্রিসের প্রায় 5 লক্ষ থেকে 8 লক্ষ, চেকোস্লোভাকিয়ার প্রায় 3,50,000, নেদারল্যান্ডের প্রায় 2 লক্ষ, লাটভিয়ার প্রায় 2,50,000, লিথুয়ানিয়ার 3,70,000, এস্টোনিয়ার প্রায় 83,000, অ্যালবেনিয়ার প্রায় 30,000, বুলগেরিয়ার প্রায় 22,000, বেলজিয়ামের প্রায় 28,000, ইথিওপিয়ার প্রায় 1 লক্ষ, চীনের প্রায় 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ মারা যায়, জাপানের প্রায় 25 লক্ষ থেকে 31 লক্ষ, ফিলিপিন্সের প্রায় 5,50,000, অস্ট্রেলিয়ার প্রায় 40,000, ইন্দোনেশিয়ার প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ, বার্মার প্রায় 2.5 লক্ষ, ইন্দোচীন মানে ভিয়েতনামে প্রায় 10 লক্ষ থেকে 22 লক্ষ, কোরিয়ার প্রায় 5 লক্ষ, মালয়েশিয়ার প্রায় 1 লক্ষ, আমেরিকার প্রায় 4,20,000 এবং কানাডার প্রায় 43,000 লোক এই যুদ্ধে মারা যায়। এছাড়াও এমন অনেক দেশ আছে যাদের 1 লক্ষের থেকে কম মানুষ মারা গিয়েছিল, যার সম্পর্কে আপনি নিজেই দেখে নেবেন। যদিও দুর্ভাগ্যবশত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আমাদের ভারতবর্ষে এমন একটি ঘটনা ঘটে যা ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি, যার বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো এই সম্পূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোটাল সৈনিক এবং সাধারণ মানুষ সবাইকে একসাথে মিলিয়ে 7 কোটি থেকে 8,50,00,000 মানুষ মারা যায়, যেখানে 2 কোটি থেকে 2.5 কোটি সৈনিক ছিল এবং 4 কোটি থেকে 5 কোটি সাধারণ মানুষ ছিল। যদিও এখানে মনে রাখা দরকার যে এই নাম্বার এদিক ওদিক হতে পারে। আসুন এবার আলোচনা করি হলোকস্টের সম্পর্কে, মানে হিটলারের নাৎসি পার্টি জুইস মানে ইহুদিদের সাথে যা করেছিল সেই সম্পর্কে। হিটলার চাইতেন ইউরোপে যেন জার্মান লোকই বসবাস করে, বাকি অন্য সমাজের মানুষের জার্মান সমাজে থাকার কোনো অধিকার নেই। তো হিটলারের দৃষ্টিতে এইরকম সমাজের মধ্যে জুইস মানে ইহুদি সমাজ প্রধান ছিল। 1941 সালের মধ্যে হিটলার প্রায় সম্পূর্ণ ইউরোপকে দখল করে নেন, যার পর ইউরোপের সেই সব সমাজের লোকেদের হত্যা করার পরিকল্পনা করা হয় যাদেরকে হিটলার চাইতেন না। এই হত্যা করার পরিকল্পনাকে ইতিহাসে হলোকস্ট বলা হয়। তো এইসব নিরীহ মানুষদের নাৎসি বাহিনী প্রথমে লেবার ক্যাম্পে নিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে দিয়ে দিনরাত কাজ করাতো। তাদেরকে খাওয়ার জন্য কিছুই দেওয়া হতো না, কারণ নাৎসি বাহিনী চাইতো এইসব মানুষরা কাজ করতে করতে যেন অনাহারে মারা যায়। এটি হচ্ছে সেই সময়ের একটি আসল ছবি। এখানে আপনি মানুষগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন। ইহুদি লোকেদের সেই সময় স্টার অফ ডেভিডের একটি চিহ্ন নিজেদের কাছে রাখতে হতো, যাতে তাদেরকে খুব সহজেই চেনা যেতে পারে। এই ইমেজকে দেখুন, এখানে এটি হচ্ছে জার্মান সৈনিক, এগুলি হচ্ছে ইহুদি লোক যাদের পোশাকের উপর স্টার অফ ডেভিডের চিহ্ন আছে। সম্পূর্ণ ইউরোপ থেকে এইরকম মানুষদের জোর করে টেনে তুলে শ্রম শিবিরে পাঠানো হতো। যদি এইসব মানুষরা শ্রম শিবিরে অনাহারে কাজ করার পরেও বেঁচে থাকতো, তাহলে তাদেরকে গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে হত্যা করা হতো বিষাক্ত গ্যাস ব্যবহার করে। এই গ্যাস চেম্বারগুলিকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলা হয়। এই ম্যাপকে দেখুন, এখানে যে লাল রঙের জায়গাগুলি আছে সেখানে গ্যাস চেম্বার বানানো হয়েছিল। এইসব ক্যাম্পে প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করা হতো, যারা হিটলারের দৃষ্টিতে নিম্ন সমাজের মানুষ ছিল। এবার এই ইমেজকে দেখুন, ইহুদি লোকেদের গ্যাস চেম্বারের বাইরে নিজেদের জুতো চপ্পল খুলে রেখে যেতে হতো। এটি শুধুমাত্র একদিনের জুতোর ছবি, তাও আবার একটিমাত্র চেম্বারের। তো এইভাবে নাৎসি বাহিনী টোটাল 1,10,00,000 থেকে 1,20,00,000 মানুষদের নির্মমভাবে হত্যা করে, যাদের মধ্যে প্রায় 60 লক্ষ ইহুদি ছিল এবং বাকি নিম্ন সমাজের মানুষ সমেত মানসিকভাবে অসুস্থ এবং প্রতিবন্ধী মানুষদের হত্যা করা হয়। এরকমটা কথিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদি লোকেদের যে জনসংখ্যা ছিল তার মধ্যে প্রায় 1/3 লোকেদের হিটলার নির্মমভাবে হত্যা করেন। এই ইমেজকে দেখুন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন হিটলারের হলোকস্টের থেকে স্বাধীন হওয়া অস্ট্রিয়ার নাগরিকেরা। তো এই হলোকস্টকে দ্য ফাইনাল সলিউশনও বলা হয়। আসুন এবার আলোচনা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের ভারতের কী অবদান ছিল। যেমনটা আপনি জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত ব্রিটিশদের অধীনে ছিল। সেই সময় ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হচ্ছিল, যার জন্য ভারতের জনগণ যুদ্ধে ব্রিটিশ সরকারকে সাহায্য করতে অসম্মত জানায়। কিন্তু ভারতের যে দেশীয় রাজ্যগুলি ছিল সেখানকার রাজারা ব্রিটিশ সরকারকে সাহায্য করে, অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকেই, যেখানে ভারতবর্ষের প্রায় 25 লক্ষ সৈন্য ব্রিটিশদের সাহায্য করার জন্য যায়। এই জন্যই তো অসমে সুভাষচন্দ্র বসু ও জাপানের সেনাবাহিনী পরাজিত হয়।
এছাড়াও ভারতীয় সৈনিকরা বার্মা এবং আফ্রিকায় ব্রিটিশ সরকারের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিল, যেখানে টোটাল 87,000 সৈনিক শহীদ হয়। তো এটা ছিল শুধুমাত্র সৈনিকদের কথা, কিন্তু বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল, যাকে বেঙ্গল ফেমাইন বলা হয়, সেটি বিশ্ব ইতিহাসের একটি ভয়ানক ঘটনা ছিল। কিছু ঐতিহাসিক বলেন যে যেমনভাবে ইহুদি লোকেদের উপর অত্যাচার করা হয়েছিল, তেমনভাবে বাংলার মানুষদের সাথেও একই ঘটনা ঘটেছিল, কিন্তু ইতিহাসে এটিকে একটি ছোট ঘটনা হিসাবে উল্লেখ করা হয়। এই ম্যাপকে দেখুন। এই সবুজ রঙের সম্পূর্ণ এলাকা সেই সময় বাংলা হিসাবে পরিচিত ছিল, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, বাংলাদেশ, সামান্য অসম এবং কিছুটা ত্রিপুরা ও মিজোরামের অংশ নিয়ে 1943 সালে বাংলা রাজ্য গঠিত ছিল। তো এই বাংলায় ব্যাপকভাবে ধান উৎপাদন হতো। কখনো কখনো অবশ্য এই বার্মা বা মায়ানমার থেকেও চাল আমদানি করা হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বার্মাকে জাপান দখল করে নেয়, যার ফলে বার্মা থেকে চাল আসা বন্ধ হয়ে যায় এবং বাংলায় যে চাল উৎপাদন হতো সেগুলি সবই ব্রিটিশ সরকার নিজের সেনাবাহিনীর জন্য পাঠিয়ে দেয়, যার ফলে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। পেট ভরার জন্য মানুষ তাদের জমি, ঘরবাড়ি সব কিছু বিক্রি করে দেয়, এমনকি মানুষকে তাদের ছেলে মেয়ে, ছোট সন্তান পর্যন্ত সব কিছুই বিক্রি করতে হয়, যার ফলে 1943 সালে বাংলায় টোটাল 30 লক্ষ থেকে 40 লক্ষ মানুষ মারা যায়, যার জন্য দায়ী ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। এটি হচ্ছে তার ছবি। এনার জন্যই ভারতের বাংলায় 30 থেকে 40 লক্ষ মানুষ অনাহারে মারা যায়। এবার যুদ্ধে মারা যাওয়া অনেক সহজ, কারণ কোনো একটি গুলি বা বোমা হামলায় কোনো একটি সৈনিক মারা যায়, কিন্তু অনাহারে মানুষ অবিলম্বে মারা যায় না, আস্তে আস্তে যন্ত্রণার সাথে মানুষ মারা যায়। এই জন্য বিভিন্ন ইতিহাসে বেঙ্গল ফেমাইনকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেন। এটি সেই সময়ের একটি বিখ্যাত ইমেজ বাংলার একটি কৃষক পরিবারের। অনাহারে এইসব মানুষদের অবস্থা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আসুন এবার আলোচনা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বে কী প্রভাব পড়েছিল। এই ইমেজকে দেখুন। যুদ্ধের পর জার্মানিকে দুটি ভাগে বিভক্ত করা হয়। এই অংশটি ইউএসএসআরকে দেওয়া হয় এবং এই ব্লু রঙের জার্মানি মিত্রবাহিনী মানে ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা নিয়ে নেয়। জার্মানির প্রধান শহর বার্লিনকেও অর্ধেক করে ভাগ করা হয়। এই জন্যই বার্লিন প্রাচীর বানানো হয়েছিল, যা পূর্ব ও পশ্চিম জার্মানিকে আলাদা করে রাখত। এছাড়াও আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন মিলে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। যেমন ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির উপর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তেমন কোনো চুক্তি বা নিষেধাজ্ঞা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির উপর আরোপ করা হয়নি, কারণ ভার্সাই চুক্তির জন্যেই জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও ইউএসএসআর সুপার পাওয়ার হয়ে গিয়েছিল, মানে পরাশক্তি হওয়ার দৌড়ে নেমে পড়ে। এর আগে ব্রিটেন সুপার পাওয়ার ছিল, কারণ অর্ধেক বিশ্বের উপর ব্রিটেনের দখল ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়, ব্রিটেনের অর্থনীতি ভেঙে যায়। এই জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএসএসআর এবং আমেরিকা দুটি দেশই পরাশক্তি হওয়ার দৌড়ে নেমে পড়ে। এই জন্যই তো 1945 সাল থেকে এই দুটি দেশের মধ্যে কোল্ড ওয়ার মানে ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়, যা 1991 সাল পর্যন্ত চলে। এবার প্রথম দিকে আমি উল্লেখ করেছিলাম যে ভার্সাই চুক্তির জন্যে জার্মানির অনেক জনগণ জার্মানির বাইরে চলে যায়, যেমন কিছু মানুষ অস্ট্রিয়ার এবং কিছু মানুষ পোল্যান্ডের নাগরিক হয়ে যায়, মানে জার্মানির জনগণ অন্য দেশের নাগরিক হয়ে যায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ ছিল। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্টালিন একটি পলিসি নিয়ে আসে যে অন্য দেশের মানুষ তাদের নিজেদের দেশে ফিরে যেতে পারে, মানে জার্মানির নাগরিক জার্মানিতে চলে যায়, পোল্যান্ডের নাগরিক পোল্যান্ডে চলে যায়। আর যেহেতু ইউএসএসআর 15টি দেশের সমন্বয়ে গঠিত হয়েছিল, তাই সবচেয়ে বেশি ইউএসএসআরের মানুষ স্থান পরিবর্তন করে। এই সব কিছু করার পিছনে একটি কারণ ছিল, আর সেটি হলো নিজের মানুষদের জন্যে কেউ যেন এত বড় বিশ্বযুদ্ধ না শুরু করে, যেমনটা হিটলার করেছিলেন। তো এরকমটা যাতে আর না হয়, সেই জন্যই জোসেফ স্টালিন এই পলিসি নিয়ে এসেছিলেন। যদি ইউএসএসআর এর সম্বন্ধে আপনি বিস্তারিতভাবে জানতে চান, তাহলে সেই সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়েছি, যেটি আপনি চাইলেই দেখতে পারেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স এবং ব্রিটেন উভয়ই সেই সময় বড় শক্তিশালী দেশ ছিল, কিন্তু হিটলার এই দুটি দেশকেই কাঙাল করে দেয়। এই জন্য সমগ্র বিশ্বে এই দুটি দেশের যেসব উপনিবেশ ছিল, সেই উপনিবেশগুলি স্বাধীন হতে শুরু করে, কারণ ব্রিটেন এবং ফ্রান্সের কাছে সেই শক্তি আর ছিল না যা দিয়ে তারা আগের মতো উপনিবেশগুলিকে শাসন করতে পারত। এই জন্য 1945 সাল থেকে 1960 সালের মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশই যারা ব্রিটেন ও ফ্রান্সের উপনিবেশ ছিল, তারা স্বাধীন হয়ে যায়, যার মধ্যে আমাদের ভারতবর্ষও শামিল আছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সমগ্র ইউরোপেই এত ভয়ঙ্কর বোমাবর্ষণ ও লড়াই হয়েছিল যে যার ফলে ইউরোপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কারণ প্রথমেই আমি বলেছিলাম যে ফ্যাক্টরি এবং কলকারখানাতেও উপর থেকে বোমা হামলা করা হতো, যার ফলে ইউরোপের উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে যায়। যা সুযোগকে কাজে লাগিয়ে আমেরিকা বিশ্বের অর্ধেক জিনিসের উৎপাদন করে, মানে সমস্ত বিশ্বে যেসব উৎপাদন হতো সেই সব জিনিসের অর্ধেক আমেরিকা একাই উৎপাদন করা শুরু করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এরকমটা ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি ধ্বংস হয়ে যায়। এই জন্য আমেরিকা এইসব দেশের স্থান নিয়ে অনেক আগে এগিয়ে যায়। এবার প্রথম বিশ্বযুদ্ধের পর যাতে এরকম যুদ্ধ আর না হয় সেই জন্য লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়। কিন্তু লিগ অব নেশন থাকার পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, মানে লিগ অব নেশন ব্যর্থ হয়। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, যাতে বিশ্বে আর তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। প্রতিষ্ঠিত হওয়ার ৭৫ বছর পরেও সম্মিলিত জাতিপুঞ্জ এই কাজ সফলতার সাথে করে আসছে। এবার এই ম্যাপকে দেখুন, এটি হচ্ছে উত্তর কোরিয়া এবং এটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সম্পূর্ণ কোরিয়া একটিমাত্র দেশ ছিল। যখন আমেরিকা জাপানের উপর পরমাণু বোমা ফেলে তখন ইউএসএসআর এই লাল রঙের কোরিয়াকে, মানে অর্ধেক কোরিয়াকে দখল করে নেয় এবং নিচের যে সাদা রঙের ভূখণ্ড আছে, মানে দক্ষিণ কোরিয়াকে আমেরিকা দখল করে নেয়। এরপর ১৯৫০ সালে কোরিয়াতে যুদ্ধ হয়, যার পর দুটি দেশ আলাদা হয়ে যায়। ইউএসএসআর এর সমর্থনে এই অংশটি উত্তর কোরিয়া নামক দেশ তৈরি হয় এবং আমেরিকার সমর্থনে এই অংশটি দক্ষিণ কোরিয়া নামক দেশে পরিণত হয়। এবার এই দিকে জাপান পরাজিত হয়েছিল। এই জন্য আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় পরবর্তী ৭ বছর ধরে জাপানের উপর দখল রাখে, যার পর আমেরিকা জাপানকে স্বাধীন করে দেয়। যদিও জাপানের কিছু আইল্যান্ডকে আমেরিকা আজও দখল করে রেখেছে, যেমন এই ওকিনাওয়া আইল্যান্ড এখনও পর্যন্ত আমেরিকার দখলে আছে। যদি প্রশান্ত মহাসাগরে বর্তমানে আমেরিকার কোনো বড় সামরিক ঘাঁটি থাকে তাহলে সেটি হচ্ছে এই ওকিনাওয়া আইল্যান্ড। এখান থেকে আমেরিকা সমগ্র প্রশান্ত মহাসাগরে তার নিয়ন্ত্রণ বজায় রাখে। এইদিকে চায়নাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই গৃহযুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল চায়নার ন্যাশনালিস্ট এবং কমিউনিস্ট পার্টির মধ্যে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার শুরু হয়ে যায়, যেখানে ১৯৪৩ সালে কমিউনিস্ট পার্টি জয়লাভ করে। এরপর কমিউনিস্ট পার্টি সমস্ত পরাজিত পার্টির লোকেদের চায়নার মুখ্য ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় এবং তাদেরকে একটি ছোট আইল্যান্ড তাইওয়ানে পাঠিয়ে দেয়। সেই থেকে আজ পর্যন্ত তাইওয়ান ও চীনের মধ্যে কোনো রকম শান্তি চুক্তি স্বাক্ষর হয়নি। এইদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে একটি নতুন দেশ তৈরি করা হয়, ইসরায়েল। কিন্তু কিভাবে? প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য পরাজিত হয়েছিল, যার জন্য অটোমান সাম্রাজ্যকে অনেক ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়। এই ম্যাপকে দেখুন, এই সম্পূর্ণ এলাকা প্রথম বিশ্বযুদ্ধের আগে অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর এখানে আর্মেনিয়া ও তুরস্ক নামক নতুন দেশ বানানো হয় এবং বাকি অংশ ব্রিটেন, ফ্রান্স ও ইটালি দখল করে নেয়, যেখানে এই নিচের অংশটি ব্রিটেনের অধীনে ছিল, যাকে প্যালেস্টাইন বা ফিলিস্তিন বলা হয়। তো ১৯১৭ সালে ব্রিটেন আর জুইস, মানে ব্রিটেন ও ইহুদিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে বালফোর ডিক্লারেশন বলা হয়। এতে ব্রিটেন বলে, আমরা ইহুদি লোকেদের জন্য ফিলিস্তিনে একটি নতুন দেশ বানিয়ে দেব যদি ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে। তো এবার প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করার পর ব্রিটেন এই বিষয়টিকে এড়িয়ে চলে, যার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন ও সম্মিলিত জাতিপুঞ্জের প্রয়াসে এখানে ইসরায়েল নামক একটি নতুন দেশ তৈরি করা হয়, যা এই আশেপাশের আরব দেশগুলি মেনে নিতে পারেনি, যার জন্য এই আরব দেশগুলি ও ইসরায়েলের মধ্যে অনেকগুলি যুদ্ধ সংঘটিত হয়। আজও ইসরায়েল ও আরব দেশগুলির মধ্যে অনেক ছোটোখাটো লড়াই হয়েই চলেছে। তো এই ছিল সম্পূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। এই ভিডিওতে আমি সব কিছু বলার চেষ্টা করেছি, যদি তাও কিছু বাদ যায় তাহলে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এই ভিডিও আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আশা করি আপনি কিছু জানতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।